তো আমরা কিন্তু বিগত এক সপ্তাহ যাবৎ ছিলাম না। আপনাদের সবার কুশলাদি কামনা করে আমরা আজকে নতুন ক্লাস শুরু করতে যাব। ইতিপূর্বে আমরা কিন্তু নিউমারোলজি এক ধরনের শেষ করেছি, যদিও আপনাদের ওখানে অনেক প্রশ্ন জাগবে এর পরবর্তীতে ক্লাস করতে করতে। তো সেগুলো নিয়ে আমরা শেষের দিকে যে আবার রিভিশনে যাব। তো আমরা এখন আশা করতেছি যে আমরা পামেস্ট্রির 2-3টা ক্লাস করে কিন্তু বন্ধ করেছিলাম, যে আমরা ওই জায়গায় আর আগাতে পারিনি। তো এখন থেকে কি পামেস্ট্রি ক্লাস চালু করব, তাতে আপনারা সবাই একমত আছেন কিনা? স্যার এটাই করেন স্যার, স্যার হ্যাঁ করেন স্যার। পামেস্ট্রিটায় আমরা কিন্তু পিছিয়ে আছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনার সে ব্যাগ পেয়েছিলেন? না স্যার, আপনাকে কল দিতে স্যার, আমার তো নাম্বার নাই। না, কল তেমন আসেনি। তো আমরা শুরু করতে পারি। শুভ সকাল। আমরা শুরু করতে যাই এখন নাকি? আমরা হাতের রেখার কোন পর্যন্ত গেছিলাম? কারো মনে আছে যে আমরা কোন পর্যন্ত গেছিলাম হাতের রেখার? আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি সেটা হচ্ছে গ্রহর অবস্থানগুলো শুধুমাত্র সেই ক্লাসটা আমি করছিলাম স্যার। শুধু গ্রহের অবস্থানগুলো করেছিলাম, তারপরে আমরা কোনো রেখার আলোচনায় যাইনি না? না স্যার। না স্যার। রেখার আলোচনায় একটা ক্লাস হয়েছিল। তাহলে আমরা হস্তরেখা বিচার শিখব। তো আমাদের মনে হয় যে একটি একটি রেখা করে আমাদের আগানো সমীচীন হবে। যতদূর সময় পাওয়া যায় ততদূর পর্যন্ত আমরা চেষ্টা করব যে কোথায় যাওয়া যায়। তো আমরা রেখার উপর দিয়েই শুরু করি। প্রত্যেকে একটি করে হাত এঁকে নেন। হাত আঁকাটা একটু সহজভাবে শেখার জন্য চেষ্টা আপনারা করবেন, বা এটা একটা অভ্যাসের ব্যাপার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। এভাবে আপনারা প্রত্যেকে এক দুটি হাত এঁকে নিন, তাহলে সুবিধা হবে। ওই হাতে যখন নোট করে নিবেন তখনই কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা দুটি হাত এঁকেছি। তো আমাদের হাত এঁকে নিয়ে দেখতে হবে যে হাতে সাধারণত কি কি রেখা থাকে, এটা আমাদের আগে জানতে হবে। তো প্রথম দেখুন, হাতে কিন্তু আমরা 3টি রেখা অলরেডি এঁকে ফেলেছি। 3টি রেখাকে কোন রেখাকে কি রেখা বলে এটা আমরা অনেকেই কিন্তু জানি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জগতে আপনারা ইউটিউব দেখে, ফেসবুক দেখে অনেকেই হাতের রেখা চিনে ফেলেছেন। আর যারা এখানে ভর্তি হয়েছেন অনেকেই অনেকভাবে যে কোনো হাতের রেখার বই যে 2-4টে পড়েননি এমন খুব কম থাকারই কথা। তো দেখুন, প্রায় হাতে কিন্তু আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, এই দুটি রেখা 3টি রেখা কিন্তু থাকে, প্রায় হাতে থাকে। বাকি রেখা হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই 3টি রেখা প্রায় থাকে। কিন্তু এইখানে একটি পার্থক্য আছে। আমরা কেন দুটি হাত আঁকলাম এর মধ্যে আগে একটু বুঝতে হবে যে কেন দুটি হাত আঁকলাম, আর দুটি হাত নিয়ে কেন আমাদের ক্লাস শুরু হলো। অনেকের হাতে দেখবেন সেই সংখ্যা শতকরা বড় জোর হতে পারে 1জন বা 2জন, তার বেশি হবে না। দেখবেন যে শুধুমাত্র আয়ু রেখা আছে আর শিরোরেখা, হৃদয় রেখা মিলে আরেকটি রেখা আছে। অর্থাৎ এই 2 ধরনের হাত পাওয়া যায়, কিন্তু এর সংখ্যা খুবই নগণ্য। বড় জোর যদি হয় তো 3%, এর বেশি আমার মনে হয় আজ পর্যন্ত পাওয়া যায়নি, এর নিচেই থাকবে। তো প্রথমে আমাদের এই দুটির পার্থক্যে আসতে হবে।
যে শুধুমাত্র শিরোরেখা হৃদয় রেখা মিলে যদি একটি রেখা থাকে, আর কোন হাতে যদি হৃদয় রেখা শিরোরেখা আর আয়ু রেখা আলাদা আলাদা করে থাকে, তো এই দুইজন ব্যক্তির মধ্যে পার্থক্য কোথায় থাকে। তার আগে একটু জেনে নিই যে কোন রেখা থেকে কি বিচার করা হয়। আমরা 2 নাম্বার হাতে আসবো প্রথমে। এটা 2 নাম্বার হাত, এটা 1 নাম্বার হাত। তো 2 নাম্বার হাতে আসবো। প্রথম হচ্ছে আমাদের আয়ু রেখা থেকে কিন্তু আয়ু রেখা বিচার মানে আয়ু বিচার করা হবে, সেই লোকটি কতদিন বাঁচতে পারে। এমনকি জীবনের শুধু বাঁচাটাই কিন্তু বাঁচা নয়, শরীর স্বাস্থ্যে কোন সময় আঘাত হানতে পারে, বড় অস্ত্রোপচার হতে পারে, দীর্ঘদিন আমরা অসুস্থতায় থাকতে পারি বা দুর্ঘটনায় পড়তে পারি। এই সকল মানে এক কথায় জরা ব্যাধি বা ধরুন এই যে দুর্ঘটনা, রক্তপাত, এমনকি মৃত্যুর মতো নিজে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার জন্য আমরা অনেকে কিন্তু আগ্রহী হই বা বিশেষ করে সুইসাইড অ্যাটেম্প নেই। তো এই সকল বিষয়গুলো কিন্তু এক ধরনের মরার মধ্যে পড়বে। যে ধরুন আমরা হয়তো বিষ খেলাম বা ঘুমের ওষুধ খেলাম, খেয়ে হাসপাতালে যেতে হলো, সেখানে যেয়ে তারপরে ট্রিটমেন্ট নিয়ে তারপরে সুস্থ হলাম, এটাও কিন্তু এক ধরনের মৃত্যু, কারণ মৃত্যুর দ্বার থেকে আমরা ফিরে আসছি। তো এগুলো কিন্তু বিচার করতে হবে এই আয়ু রেখা থেকে। তো আয়ু রেখার থেকে বিচার করতে হবে, প্রথমে জানতে হবে আয়ু রেখার কোন বয়স বা বয়স নির্ণয়, এটা কি আমরা আগে করেছি? আয়ু রেখা থেকে বয়স বের করার যে কোন বয়সে গিয়ে আমার অসুস্থতা হতে পারে বা আমার এই অপারেশন হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে, এটি কি আমরা আগে ক্লাস করেছি? না স্যার, এটা হয় নাই স্যার। একটি ক্লাস মনে হয় করেছিলাম, কারণ স্যার মনে হয় করছি স্যার। হ্যাঁ, দুর্জয় আচার্য বাবু প্রশ্ন করেছিলেন যে বিবাহ রেখার এই যে খণ্ডটি মানে বুধের খণ্ডটিতে আমরা 50 বছর কেন ধরতেছি। এই 50 বছর ধরার কারণ ছিল যে আপনার বইতেই আপনি লিখেছেন 80 বছর ধরতে, আর এখানে 50 বছর কেন বললেন। এইটি নিয়ে বিশেষ করে চট্টগ্রামের আমাদের যিনি স্বপন কুমার আচার্য ও স্বপন কুমার চক্রবর্তী, উনি বরং জানতে চেয়েছিলেন। তখন কিন্তু আমি বলেছিলাম যে দেখুন, এই যে বিবাহ 80 বছর অর্থাৎ মাঝখানে থাকলে 40 বছরে বিবাহ হবে, তো এই কলিযুগ বর্তমানে যে যুগের সাথে আমরা এগিয়ে চলছি, তো এই সময় বিবাহের আগেও কিন্তু অনেকের বিবাহ হয়ে যায়। দেখা যাচ্ছে সামাজিক বিবাহের আগেই অনেকে হয়তো কোর্ট ম্যারেজ করে ফেলছেন বা বিশেষ করে ভালোবেসে তাদের প্রেমের বন্ধন তৈরি করেছেন। তো এটি কিন্তু ওই সেই 40 বছর পর্যন্ত যায় না, যার জন্য এই ভাগটাকে এখন আমরা বাস্তব জীবনে এসে 50 বছরে নিয়ে গেছি। অর্থাৎ আমরা এই কোন রেখা থেকে কত বছর, এটি কিন্তু আমরা ক্লাস করেছি, আপনারা ওই গ্রুপে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ স্যার, ক্লাস হয়েছে স্যার। এটা হয়ে গেছে আয়ু রেখা, হ্যাঁ শিরো রেখা, হৃদয় রেখা এবং বিবাহ রেখার কোন রেখার কত বছর বয়সে গিয়ে তার আঘাত হানতে পারে, এর ক্লাস কিন্তু হয়ে গেছে। স্যার বন্ধনীগুলো নিয়ে আলোচনা হয়েছিল, হ্যাঁ বিভিন্ন বন্ধনে নিয়েও আলোচনা হয়েছিল, শনি হ্যাঁ, বন্ধনী, বিভিন্ন বন্ধনী নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল, শনি বন্ধনী, শুক্র বন্ধনী, এগুলো নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল। অর্থাৎ এগুলো আপনারা গ্রুপে গিয়ে তারপরে দেখে নিবেন। মিনিমাম 7-8টা ক্লাসের আগে, 7-8 সপ্তাহ আগে গিয়ে আপনারা এটা পাবেন। 16-7 হয়েছে। হ্যাঁ 16-27, এই তো 16-7 হয়েছে, তাহলে ওখান থেকে দেখতে পাবেন। তাহলে হাতের আমরা যে পর্যন্ত দেখলাম যে আয়ু রেখা থেকে কিভাবে বয়স নির্ণয় করা যায়, শিরো রেখার কোন বয়সে গিয়ে আমার মস্তিষ্কে আঘাত লাগতে পারে, মস্তিষ্ক বিকৃত করতে পারে, বা ধরুন মস্তিষ্ক অধিক চাপ থাকবে কি হলে, এগুলো কিন্তু ওই ভিডিওতে বলা হয়েছে। এমনকি এই শিরো রেখা কেমন থাকলে কি হবে আমাদের এটা জানতে হবে এখন। যে আয়ু রেখা থেকে যেমন আমরা আয়ু বিচার করব, শরীর স্বাস্থ্য বিচার করব, শিরো রেখা থেকে কিন্তু আমরা মস্তিষ্ক বিচার করব, এটাকে মস্তিষ্ক রেখাও কিন্তু বলা হয়। তো মস্তিষ্কে আমাদের ধারণ ক্ষমতা কেমন, আমাদের মস্তিষ্ক বিকৃত না মস্তিষ্ক ভালো, বিশেষ করে আমাদের ব্রেন কতটা শার্প, এটা বিচার করব কিন্তু শিরো রেখা থেকে। তো এই শিরো রেখা বিশেষ করে আমাদের জানতে হবে যে রেখার ত্রুটি কোনগুলো, সেই ত্রুটি আগে বের করতে হবে। আমাদের আগে কিন্তু নেগেটিভটা শিখতে হবে, তারপরে পজিটিভটা শিখবে। তাহলে কি হবে, আমাদের স্মরণ শক্তিটা বা মনে বেশি ধরে রাখবে যে এই জায়গাটা আমাদের নেগেটিভ দিকটা ঘটতে পারে। মানুষ দেখুন, যদি কোনোদিন আপনার যেমন আমাদের এই যে আলী আজম সাহেবের
একটি ব্যাগ হারানো গেছে। তো সেই দিনটা সম্ভবত 5 তারিখ ছিল না 4 তারিখ ছিল, 4-5 হয়তো 5 5 তারিখ তারিখ ছিল স্যার, 5 5 তারিখ। তারিখ ছিল স্যার। তো 5 তারিখ, এই মাসের 5 তারিখে উনি নাটোর যাচ্ছেন না রাজশাহী কোথায় যাচ্ছেন, ওনার পোস্টিং যে জায়গায় ওই জায়গায়, তা যাওয়ার পথে ট্রেন থেকে ব্যাগ হারিয়ে গেছে। এটি কিন্তু উনি জীবনে মনে রাখবেন। জি স্যার। অর্থাৎ উনি যদি ওই দিন একটি ব্যাগ পেতেন বা ধরেন পথে 10টি টাকা পেতেন, সেটি কিন্তু উনি মনে রাখতেন না, কিন্তু ব্যাগটা হারানো গেছে, ওনার মূল্যবান জিনিস ওখানে রয়েছে, এটা কিন্তু উনি মনে রেখেছেন এবং আমাকে ফোন দিয়েছেন যে স্যার আপনার কাছ থেকে কিছু কার্ড নিয়ে আসছিলাম, সেই কার্ড ব্যাগে ছিল, ওটা দেখে যদি ফোন দেয় তাহলে আপনি একটু বলে দিয়েন যে হ্যাঁ ব্যাগটা অমুক জায়গায় দিতে। আমিও একটু তাকে বাগে ছিলাম, ওদিন ফোনটা সকল ফোনগুলো ধরার চেষ্টা করেছি, আর যেগুলো না ধরেছি সেগুলো আমি পরবর্তীতে ব্যাক করেছি, কিন্তু পাইনি, সেই রকম তথ্য আসেনি। অর্থাৎ আমরা কিন্তু আগে যে নেগেটিভ যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলোকে আগে বেশি মানুষ মনে রাখে। যেমন জন্মদিনটা মনে রাখুক বা না রাখুক, বাবা মা কবে মারা গেছে এটা কিন্তু মানুষ বেশি মনে রাখে, বেশি মনে থাকে, কারণ তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এটা কিন্তু বেশি মানুষ মনে রাখে। যদিও জন্মদিনও মনে রাখে, জন্মদিন মনে রাখতে হয় তাই রাখে, কিন্তু মৃত্যুদিনটা ট্র্যাজেডির, এটা শোকের, এটা কিন্তু বেশি মনে থাকে। সবসময় দেখবেন যে সবসময় নেগেটিভ দিকটা বেশি মনে থাকবে। তো এই জন্য একটি রেখার ত্রুটি কি হতে পারে, কোন রেখা, যেমন আমরা হৃদয় রেখা থেকে হৃদযন্ত্র বিচার করব, শুধু হৃদযন্ত্র নয়, মানুষের মন বিচার করব। তো মানুষের মন আর শরীর, এই দুটো জিনিস আগে ভালো থাকতে হবে। তো এই দুটি জিনিস যদি ভালো না থেকে খারাপ হয়, তাহলে আমার মন ভালো নেই, তো আমার আজকে ভালো লাগছে না, না ক্লাস করতে ভালো লাগছে না, কি করি, সময়ও প্রেসিডেন্ট স্যার জুড়ে দিয়েছেন 11টা পর্যন্ত নিতে হবে, কিন্তু আমার তো ভালো লাগছে না, তখন আমার কি হবে, ওই ক্লাসে জবথব দিয়ে কিছু আলোচনা করে জিমাতে জিমাতে চলে যাবে। আবার শরীরটা যদি ভালো না থাকে তাহলে আমি তো দাঁড়াতেই পারছি না, তো দাঁড়াতে না পারাতে আমি ক্লাস নিব কিভাবে, এটাও কিন্তু একটা বিশেষ বিষয় হয়ে থাকবে, যে আমি দাঁড়াতে পারছি না তো ক্লাস কিভাবে ভালো হবে। তো এই যে শরীর মন, শরীর বিচার করা হবে আয়ুরেখা থেকে, শিরোরেখা থেকে, আর মন বিচার করা হবে হৃদয় রেখা থেকে। এইবার শিরোরেখা থেকে কেন শরীর বিচার করা হবে, কেন মস্তিষ্ক তো শরীরের মধ্যে পড়ে। আবার প্রশ্ন করতে পারেন যে হৃদয় রেখা থেকে হৃদয় বিচার করা হবে, এটা কি শরীরে পড়বে না, তো হৃদযন্ত্র যেটা সেটা তো বুকের মধ্যেই রয়েছে, এটা তো হৃদয় রেখা থেকে বিচার করা হবে। অর্থাৎ সকল রেখা থেকেই কিন্তু তাদের সেই শারীরিক সেই জায়গার বিচার করা যাবে। যেমন আমরা ক্ষেত্রের ক্লাস যখন করেছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে শুক্র থেকে বিশেষ করে ধন ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি এগুলো বিচার করা হবে, মানুষটা কতটা আনন্দ ফুর্তিতে কাটাবে, কতটা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে ঝুঁকবে, বা কতটা আনন্দ প্রফুল্লতায় কাটাবে, বিশেষ করে দাম্পত্য সুখ, বন্ধুত্বের সুখ, অংশীদারি সুখ, বা আত্মীয় পরিজন নিয়ে কতটা সুখ শান্তিতে থাকবে, এটা শুক্র বলবে। আবার বৃহস্পতি দেবে সেই লোকটা কতটা প্রতিষ্ঠা পাবে, কতটা যশ অর্জন করবে, কতটা সমাদর পাবে, তাছাড়া সেই লোকটা বিশেষ করে জনসমাজের কতটা সমর্থন, কতটা তার সৎ নীতি সৎ আদর্শ বাস্তবায়িত হবে, এটা বৃহস্পতির ক্ষেত্র থেকে বিচার করতে হবে। সেই সঙ্গে যারা বিশেষ করে ধরুন শিক্ষক আছেন, এমনকি আইন পেশার সাথে নিযুক্ত আছেন, আমাদের প্রেসিডেন্ট স্যার যেমন আছেন আইন পেশার সাথে নিযুক্ত, তো এই যে আইনজীবী বা শিক্ষক গবেষক লেখক এনাদের কতটা সুনাম যশ হবে, এটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে বিচার করা হবে। এইবার বৃহস্পতির ক্ষেত্রে ধরুন একজন শিক্ষক, সে কতটা ভালো শিক্ষক হবে, সেটা কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে বিচার করা হবে। এইবার বৃহস্পতির ক্ষেত্রে যদি অশুভ রেখা থাকে, তাহলে তার যে স্বনামধন্য শিক্ষক হওয়ার পথে যে বাধা সৃষ্টি করবে, এই বাধাটি কিন্তু শারীরিক বাধা হতে পারে, মানসিক বাধাও হতে পারে, হতে পারে না, পারে নাকি? তো বৃহস্পতির ক্ষেত্র অশুভ থাকলে কি তার শারীরিক কোনো বাধা সৃষ্টি করবে না? অবশ্যই কিন্তু করবে। তো সেই সলোমন রিং থাকলে রাজা সলোমনের মতো উদার হবে, সে রাত্রে ঘুমানোর আগে সে দেখবে আমার রাজ্যে কেউ অভুক্ত আছে কিনা, যদি থাকে তার কাছে খাবার পাঠিয়ে দাও, খাবার পাঠিয়ে দিয়ে তাকে আগে খাওয়াও, তারপরে আমি খাবো, তারপর ঘুমাবো। তো এই যে রাজা সলোমনের যে গুণগুলো, এই গুণগুলোও তো দোষে পরিণত হতে পারে, পারে না? অনেকে সলোমন রিং থাকার পরেও তার কাছ থেকে তার পকেট থেকে 1 টাকা বের করা
বা 5 টাকার একটি লাল চা খাওয়া এটা কিন্তু খুব কঠিন আছে। তো কেন এটি খাওয়া যাচ্ছে না, তার পকেট থেকে আমরা কেন নিতে পারছি না, এটার একটি কারণ কিন্তু এই সলোমন রিং থেকেই বের করতে হবে। তো যখনই আমরা এগুলো বের করব যে একটি লাল চা খেতে পারলাম না কেন, এটার কারণ কি, এবার যদি সেদিকে বিচার করতে হয় তো দেখুন আমার হাতে কিন্তু কোনো সলোমন রিং টিং নেই, কোনো কিছুই নেই, দেখুন নেই। এইবার তাহলে আমার কাছ থেকে একটি চাও খেতে পারবেন না কখনো, আপনারা চাইলে কিন্তু খেতে পারবেন না। এটা কতটা সত্য? যদি কেউ এসে দেখেন তাহলে না বুঝবেন যে আসলে স্যার খেতে এটা সত্য পারলেন না কি স্যার, স্যার এটা তো এটা সত্য না আমার স্যার। কাছ থেকে আসলে না, এটা সত্য। কারণ কেন সত্য জানেন? আমার কাছ থেকে আপনারা খেতে পারবেন না, কারণ হচ্ছে আমি চার দোকানে যে চা খাওয়ানোর সময় জীবনে আর পাবো কিনা জানি না, আর আমি কখনো যাইও না। যদি কেউ খাওয়ায় তাহলে আমার কোনো লোককে আমি অর্ডার দিই যে এই খাবারটি নিয়ে আসো, নিয়ে এসে তারপর খাও, কিন্তু আমি কিন্তু খাওয়াই। অর্থাৎ আমার হাতে সলোমন রিং নেই, তাই আমার কাছ থেকে একটি লাল চাও খেতে পারবেন না। কিন্তু এই সলোমন রিং থাকা সত্ত্বেও সেই ব্যক্তি কেন তার মধ্যে উদারতা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি আমার খুঁজে বের করতে হবে। শুধু সলোমন রিং থাকলেই আমরা এটি বলে দেব তা কিন্তু হবে না। অর্থাৎ এই হাতের রেখা যে কত কঠিন আর কত সহজ, এইটার আগে ধারাবাহিকতা বা ব্যাখ্যাটা আগে আমাদের প্রয়োজন, যে কত কঠিন হতে পারে। একটি লোকের যদি হাত না থাকে, আমি পূর্বেও কিন্তু বলেছি, তারও কিন্তু ভাগ্য আছে, সে ব্যক্তিও কিন্তু ভাগ্যবান। হাত নেই কিন্তু আবার হাত আছে, রেখা আছে, তারপরেও তাকে দুর্ভাগ্য যেন জেকে ধরেছে। এত সুন্দর ভাগ্য রেখা জীবনে দেখবেন যে মণিবন্ধ থেকে ভাগ্য রেখা উঠে একেবারে শনির ক্ষেত্রে চলে গেছে, নুন আনতে পান্তা পুরায়, একটি টাকাও উপার্জন করতে পারছে না, হাহুতাশ করছে, ধার কর্জ ঋণের জালে জর্জরিত হয়ে তারপর সে কোথায় গিয়ে পালাবে বা কোথায় যাবে, কি করবে, সন্তানদের মুখে একটু ভালো খাবার পর্যন্ত দিতে পারছে না। তো এর থেকে কষ্ট কিন্তু আর হতে পারে না। গত মাসের একটি ঘটনা, এমএ পাস এক ভদ্রলোক আমার এই খুলনার যে চেম্বার, এই ভবনের মালিকের কাছে এলো চাকরির জন্য। কি চাকরি? কেয়ারটেকারের চাকরি। তো কেয়ারটেকারের চাকরির জন্য আসছেন, তা বললেন যে স্যার আপনি যদি চাকরিটা দেন তো আমি করবো। তো হচ্ছে আমার এখানে তো অনেক কাজ। কি কাজ? সিঁড়ি ঝাড়ু দিতে হয়, সিঁড়ি মুছতে হয়, 5-6টা বাথরুম, জেনারেল বাথরুম, এগুলো পরিষ্কার করতে হয়, সমস্ত তালার ময়লা ফেলতে হয়। বলে যে হ্যাঁ আমি এগুলো সবই করব, আমাকে স্যার যদি একটু বলেন আমি এগুলো রাত্রে করব, আমি এগুলো রাত্রে করব আর ভোরবেলায় করব, যখন কেউ উঠে পারবে না তখন করব, আর এক হচ্ছে রাত্রে করব। তবু আমি করব, কারণ আমার বাবা নেই, আমার মা আছে, আমি মায়ের মুখে দুটো অন্ন দিতে পারছি না, আমি একমাত্র ছেলে, আমার একটি বোন ছিল, বোনটিকে বিবাহ দিয়েছি, সেও দরিদ্রের ঘরে, সে কোনো সহযোগিতা করতে পারছে না। তো মালিক সাহেব কিন্তু আমাকে বললেন যে দেখো তো একে নিয়োগ দেওয়া যায় কিনা, আমাকে বলতেছে। তা আমি বললাম কি যে আপনার ভালো লাগলে তো আপনি অবশ্যই দিবেন, তো এখানে আমার আর কি থাকে, তবুও সামনে বেঁধে গেছি তাই না জিজ্ঞেস করলেন। তো দেখুন তখন কিন্তু লাগলো যে কেন এই ছেলেটি আজকে এই এমএ পাস করে এসে এই ধরনের চাকরি খুঁজছে। তার হাতের রেখা বিচার করতে গিয়ে কিন্তু আমি ডেকে নিয়ে আসলাম যে আপনি আসুন আমার এখানে আমার সঙ্গে। তারপরে আসলেন, আমি দেখলাম, দেখে আমি ছবি তুলেও রাখলাম, দেখি কি তার ভাগ্য রেখা রয়েছে, এমনকি তার হাতে এই দৈব রেখা রয়েছে, হাতে সলোমন রিং রয়েছে সেই হাতটিতে, এবং আয়ু রেখার মার্শাল রেখা রয়েছে। তাহলে এই ব্যক্তি আজকে যে এই কেয়ারটেকারের কর্ম নিচ্ছে, আমরা কি এমন দেখিনি যে একটা লোকের ড্রাইভার, গাড়ি চালক, সেই গাড়ি চালাতে চালাতে এক সময় সে বড় শিল্পপতি হয়েছে, এমনকি সেই মালিক জিরো হয়ে গেছে বা একেবারে নিঃস্বরিক্ত হয়ে গেছে, আর ও বড় শিল্পপতি এবং বড় হোটেলের মালিক হয়েছে। সেই হোটেলেই ওই মালিকরা একদিন খেতে গেছে, মানে ক্ষুধার যন্ত্রণায় না পেরে খাবার চাইতে গেছে। তা চাইতে গেলে ওই মালিক কিন্তু, ওই সেই ড্রাইভার কিন্তু দেখে চিনতে পেরেছে এ হচ্ছে আমার সেই মালিক এবং মালিকের ওয়াইফ। তো যখন এটি দেখেছে তখন কিন্তু ওই ক্যাশ কাউন্টারে বলে দিয়েছে যে ওনাদের কোনো বিল নেবে না, ওনাদের বসিয়ে পেট পুড়ে খাওয়াবে, এবং তারপরে
তাকে বিশেষ বিশেষ মানে উপহার, এমনকি আরো 2-4-5 দিন খেতে পারে এইরকম প্যাকেট করে দিয়ে তারপরে গাড়ি নিয়ে ওনাদের যেখানে যাবে সেখানে পৌঁছে দেবে। তো এই ধরনের সেবা কেন পেল? এই পাওয়ার পিছনে ওনারা শুধু খুঁজছে খুঁজছে, কিন্তু খুঁজে তো কুল কিনারা পাচ্ছে না। মালিক তো ক্যামেরায় বসে দেখছে যে ইনি হচ্ছে আমার মালিক ছিলেন, আমি ইনার গাড়ি চালাতাম, ইনি আমাকে দিয়ে ময়লা ফেলতেন, আমাকে দিয়ে বাজার করাতেন, আমাকে দিয়ে এইগুলো করাতেন। তো আজকে সেই মালিক নিঃস্বরিক্ত হয়ে গেছেন, আমার কাছে আসছে। তো এই যে রেখার মধ্যে কি পার্থক্য, কোন পার্থক্যের জন্য হঠাৎ করে এই ধনী মানুষ জিরোর দিকে আসলেন, আবার জিরো থেকে সে ড্রাইভার থেকে সে কোটি কোটি ডলারের মালিক, তো এমনটি কেমন কিভাবে হলেন? এটা অবশ্যই একটি বিদেশি পোস্ট থেকেই কিন্তু আমি পড়েছিলাম। তো সে হাত দেখা কিন্তু সৌভাগ্য হয়নি, তবে এ ধরনের কিন্তু অহরহ আমাদের দেশেও প্রচুর পাবেন। আপনারা যখন পেশাগত জীবনে যাবেন অনেক পাবেন। তাই তো আমরা আগে আসবো যে কি ধরনের চিহ্ন থাকলে সেই রেখা ফল দেয় না, এমনকি রেখাটি কোন দিক থেকে আসছে এটা কিন্তু আমরা ক্লাসে বলেছি আগে। যে ধরুন একটি বুধ রেখা, খেয়াল করুন আপনারা, যদি ভাগ্য রেখায় আসে তো বুধের ক্ষেত্র থেকে রেখাটি নেমে ভাগ্য রেখায় মিলিত হবে। এখানে পরিষ্কার আছে, এখানে খেয়াল করুন, এই বুধের ক্ষেত্র থেকে রেখা নেমে ভাগ্য রেখায় মিলিত হবে, এটাকে আমরা বুধ রেখা বলি। তো এই বুধ রেখাটি যদি কেটে বের হয়ে আয়ু রেখায় মিলিত হয়, এই জায়গাটি দেখুন, এই যে লাল চিহ্নিত এই জায়গাটি যদি পূরণ করে তাহলে কিন্তু তখন সেটি স্বাস্থ্য রেখা হয়ে যাচ্ছে। তো সামান্য রেখাটি একটু লম্বা হলে তখন স্বাস্থ্য রেখা হয়ে যাচ্ছে। তো আমাদের বুঝতে হবে যে এই রেখাটি বুধ রেখা না স্বাস্থ্য রেখা। তো আমরা বুঝতে পারলাম যে আয়ু রেখা থেকে উঠলে বুধ রেখা মানে স্বাস্থ্য রেখা হচ্ছে, আর ভাগ্য রেখা থেকে যদি ওঠে তাহলে সেটি বুধের রেখা বা ব্যবসার রেখা হচ্ছে। এইবার উঠেছে না নেমেছে এটি কিভাবে বুঝবেন? দেখবেন চুলের যে বিজ্ঞাপন দেয় যে টাক মাথায় চুল গজায়, এরকম একটা বিজ্ঞাপন আপনারা যদি কারো চোখে পড়ে তো আপনারা লক্ষ্য করেছেন। চুল কিভাবে গজায় সেই ছবিতে দেওয়া থাকে, এই মানে নিচের দিকে মোটা এবং উপর দিকে চিকুন, এভাবে কিন্তু একটি চুলের ছবি সেখানে অঙ্কিত থাকে যে এই চুলটা গজাচ্ছে। তাছাড়া আমরা তো জানি যে গাছের সবসময় গোড়া মোটা থাকবে, আগার দিকটা চিকুন থাকবে। এইবার যদি বলেন আগা মোটা গোড়া চিকুন থাকবে এমন কোন গাছ কি নেই? হ্যাঁ আছে। ধরুন আমরা যদি ক্যাকটাস গাছের দিকে যাই, ক্যাকটাস গাছ বিশেষ করে দেখুন গোড়াটা কিন্তু আঙুলের মতো চিকুনও হতে পারে, টবে অনেকে লাগায় ঘরের ছাদে, কিন্তু মাথা পেঁচাতে পেঁচাতে এত মোটা হবে যে ওটার কিন্তু গোড়া কোন দিক আর আগা কোন দিক বোঝা যাবে? যাবে? যাবে না। হ্যাঁ যাবে। কেন যাবে? তো ওই ক্যাকটাস গাছের কাটার দিকে যখন লক্ষ্য করব যে কাটা কোন দিকে সুচালো, নিশ্চয়ই কাটা উপরের দিকে সুচালো থাকবে, ক্যাকটাস গাছের কোনো পাতা হবে না, কিন্তু এটা পাতাহীন গাছ। তো এই কাটা দেখে বুঝতে হবে। এইবার আসেন আপনারা একটি ময়ূরের পালক সহজে বুঝতে পারবেন। ময়ূরের পালক যখন লেজে লাগানো থাকে তখন তার গোড়ার অংশ থেকে দুই সাইডে সুচালো সুচালো কিন্তু পালকগুলো বের হয়, সেগুলো ঊর্ধ্বগামী থাকে যদি আমরা খাড়া করে রাখি। এইবার ময়ূরের পালকটি 2 ইঞ্চি করে কেটে টুকরো করলাম আমরা, যেমন ওই বড়শি পেতে গেলে মানুষ বড়শিতে এক ধরনের দিত, মানে ময়ূরের পালক দিয়ে যে মাছ যদি ঠোক দেয় তো ওই সুতা টান দিলে ওই ময়ূরের পালকটি ডুবে যাবে, ডুবে গেলে এমনি টান দিলে মাছটি বেঁধে যাবে। এটা তো আপনারা দেখেছেন না? বড়শি দিয়ে মাছ ধরা দেখেছেন না? দেখেছেন? তো যখন আমরা 2 ইঞ্চি কেটে ফেলবো, যখন 2 ইঞ্চি কেটে ফেললে তখন আমরা কিভাবে বুঝবো যে এই পালকের উপরের অংশ কোথায় আর নিচের অংশ কোথায়, উপর নিচু কোন দিকে, এটা কিভাবে বুঝবো? এইবার আমি এই স্বাস্থ্য রেখাটিকে বা বুধ রেখাটির উপর অংশ এবং নিচের অংশ কেটে ফেললাম। দেখুন
আমরা একটি রেখা দিয়ে যাই যে বুধ রেখার উপরের অংশ কেটে 2 ইঞ্চি করে ফেললাম, এটি কিন্তু স্বাস্থ্য রেখাই কিন্তু রয়েছে বা বুধ রেখাই রয়েছে। এইবার এটা উপর দিক থেকে নেমেছে এই রেখাটি না নিচের দিক থেকে উঠেছে কিভাবে বুঝবো? এটি হচ্ছে সব থেকে বড় বোঝার বিষয়। এটি না বুঝতে পারলে কিন্তু হাত দেখার পরিপূর্ণতা আনতে পারবেন না। যে অংশটা মোটা থাকবে ওই অংশ থেকে উঠছে। হ্যাঁ হ্যাঁ, যে অংশটা মোটা থাকবে সেই পাশ থেকে উঠেছে। তো এইবার যদি উপরের অংশটা মোটা থাকে তাহলে এটি উপর থেকে নেমেছে এই, আর যদি নিচের অংশ মোটা থাকে তাহলে এটা নিচের দিক থেকে উঠেছে। তাহলে নিচের দিক থেকে উঠলে কি হবে আর উপর দিক থেকে নামলে কি হবে? যখন বুধ রেখা বুধের ক্ষেত্র থেকে নিচের দিকে নামবে তখন কিন্তু দিন দিন আপনাদের মানে যা বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা বা কৌশল বা অধ্যবসায় বা সৃজনশীলতা যা ছিল সেটি কিন্তু দিন দিন কমবে বা লোপ পাবে। আর যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আপনি ছোট থাকতে যতটা বুদ্ধিমান ছিলেন, যতটা বিচক্ষণ ছিলেন, যতটা কৌশলী ছিলেন, এটা আরো নিজে ওইটাকে মোটিভেশন করে দিন দিন আরো এটাকে বাড়াবে। অর্থাৎ বিভিন্ন গ্রন্থাদি পড়তে পড়তে তখন কিন্তু আরো নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হবে, যার ফলে আপনারা এটাকে বাড়াতে পারবে। হ্যাঁ বলুন স্যার। যদি সমান থাকে তাহলে? হ্যাঁ, এই তো খুব সুন্দর প্রশ্ন করেছেন। এইবার সমান থাকলে কি হবে? তো যখন উপর আর নিচু আমরা বুঝতে পারবো তখন সমান। যেমন ময়ূরের পালক আমরা যখন কেটে ফেলেছি তখন কিন্তু দুই সাইড আর কোনো মোটা চিকুন নেই। 2 ইঞ্চি কেটে ফেললে ময়ূরের পালক কিন্তু মিনিমাম 2-3 ফুট ও লম্বা হয়। তা 2-3 ফিট যখন লম্বা হবে বা প্রায় 1 মিটার লম্বা হবে, 1 মিটার লেজটিকে যখন 2 ইঞ্চিতে কেটে ফেলবো তখন কিন্তু দুই পাশই সমান দেখা যাবে। কিন্তু এর আগা আর গোড়া বোঝার উপায় কি? সমান থাকলে যে সমান ভাগ্য হবে এমনটি কিন্তু নয়, যে যেমন আমি মেধাবী ছিলাম আজীবন ওই একই রকম থাকবো, এমনটি কিন্তু নাও হতে পারে। ওখান থেকে নামতেও পারে, উঠতেও পারে। প্রথমে আমরা একটি ক্লাসে বলেছিলাম যে পৃথিবী একটি ত্রিভুজ। পৃথিবী একটি ত্রিভুজ, তার প্রত্যেকটি কণা, অনুকণা বা প্রত্যেকটি পদার্থই কিন্তু গতিশীল। তো এই ত্রিভুজের পাশে যত তড়িৎ কণিকা থাকবে, যা কিছু থাকবে সব গতিশীল ভাবে ঘুরছে, যা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তো যখন ত্রিভুজের চূড়ায় আমরা উঠবো, উঠার পরে যখন গতিশীল হয় নিচের দিকে নামবে, নাই হয় বামে নামবে নচেত ডাইনে নামবে, একদিকে তো নামবে না সে। তো সমান্তরাল রেখা কিন্তু সব সময় মানুষের একরকম যাবে না, চিরদিন সমান নাহি যায়, চিরদিন কারোই সমান যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কখনোই যেতে পারে না। আর যার চিরদিন সমান যদি যেত তাহলে দেখুন একটি রাজবংশ সারা জীবন কিন্তু রাজা থাকতো, সে কিন্তু থাকছে না। একটা ভিক্ষুক সারা জীবন ভিক্ষুক থাকতো, তা কিন্তু থাকছে না। একদিন না একদিন পরিবর্তন আসছেই কিন্তু তার জীবনে। এমন দেখা যাচ্ছে যে বাবার জীবনে সে হয়তো মৌজ মস্তিতে কাটিয়েছে, অনেক ধন সম্পদে কাটিয়েছে, তার সন্তান ভিক্ষুক হয়ে গেছে বা পথে বসে গেছে। এমনকি সন্তান ধনী হয়েছে, বাবা খুব কষ্টে কাটিয়েছে, এমনও কিন্তু আছে। অর্থাৎ সমান্তরাল জায়গায় কিন্তু কেউ বেশি থাকতে পারবে না। অর্থাৎ স্থির যে আমরা কেউ জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা নিয়ে জন্মাই না, কিন্তু মাটির গুণে আমরা যে কথা বলেছি একবার, যে গোবরে পদ্মফুল অপেক্ষা ভালো মাটির কাঠমল্লিকা অধিকতর শ্রেয়। তো আমরা যে বংশে জন্মগ্রহণ করেছি ওই বংশের মানে উত্তরাধিকার সূত্রে আমরা কি পেলাম আর নিজে কি উপার্জন করলাম। এইবার ধরুন ডাক্তারের ছেলে শুভম বিশ্বাস, বাবা ডাক্তার মা ডাক্তার, উনিও ডাক্তার হবে তার গ্যারান্টি আছে? উনি তো সমান্তরাল জায়গায় আছে, হতেও পারে ডাক্তারের দিকে, নাও হতে পারে। বা ধরুন কারো বাবা ডাক্তার মা ইঞ্জিনিয়ার, আছে না? তাহলে মায়ের পেটে হয়েছে, বাবার উরসে হয়েছে, সে মাঝখানে আছে, সে কি ইঞ্জিনিয়ারের দিকে যাবে না ডাক্তারের দিকে যাবে? এটা কিভাবে বের করবে? সে একদিকে না একদিকে কিন্তু যাবে, দুটো দিকে কিন্তু সে যাবে না। দুটো দিকে পড়ার সময়ও কিন্তু তার নেই, যে ডাক্তারিও পড়বে ইঞ্জিনিয়ারিংও পড়বে, এটা কিন্তু সময় নেই। যদিও বর্তমান সময় অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে যে কোনো বয়সে পড়াশোনা করা যায়, লেখাপড়ার কোনো বয়স নেই। তো আগে হয়তো ডাক্তারি পাশ করে পরবর্তীতে আবার
প্রাইভেটে ইঞ্জিনিয়ারিং পড়ে আসলাম, বাবার টাকা থাকলে করলাম, কিন্তু পেশা কি আমি দুটো করতে পারবো একসঙ্গে? যে একবেলা ডাক্তারি করব, একবেলা ইঞ্জিনিয়ারিং করব? তো যখন আমরা দুই নৌকায় পা দিব, তখন কিন্তু এই পা ফাঁকা করে আমরা দাঁড়িয়ে, নৌকা যত ফাঁকা হবে তত কিন্তু আমার ওই নদীর ভিতর পড়তে হবে। অর্থাৎ আমরা নিজেরাই কিন্তু আরো বেশি নিজেদের অশুভত্ব আরো ডেকে আনতেছি। তো আমাদের আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটিও আমরা কিন্তু বলেছিলাম যে আপেল পেড়ে খাওয়ার একটা গল্প দিয়ে, যে গুলটি কাট মেরে আপেলের বোটায় মারতে হবে, বোটায় মেরে আপেলটি ক্যাচ ধরে তবে আমাদের ক্ষুধা নিবারণ করতে হবে। তো যখন ব্যালেন্সিং থাকবে, মানে রেখাটি সমান থাকবে, পরমা রয় ম্যাডাম যে প্রশ্নটি করেছেন, রেখাটি সমান, কোন রকমে বোঝা যাচ্ছে না, এটি আমরা কিভাবে বুঝবো? তো ওই ময়ূরের পালক 2 ইঞ্চি কেটে ফেললে কিভাবে বুঝবে? এই দেখুন, এই যে ময়ূরের পালক কেটে ফেলছেন, এবার কিভাবে বুঝবে? ওই ময়ূরের পালকের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা বা সূক্ষ্ম সূক্ষ্ম লোম কিন্তু বাইরে বের হওয়া থাকে, একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত। যদি কারো বাড়িতে ময়ূরের পালক থাকে তাহলে এটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো সেই যে সূক্ষ্ম সূক্ষ্ম এগুলো থাকে, যদি এই দিকে বাঁকা থাকে, যেদিকে উঁচু থাকবে সেদিক হচ্ছে ময়ূরের পালকের আগা। এবার যদি রেখাগুলো আপনার এই নিচের দিকে থাকে, তাহলে এই দিকে হচ্ছে এর গোড়া, এটা বুঝতে হবে। তো এই যে রেখাটি সমান্তরাল, যে কোনো আগা মোটা বা কোনো দিকে মোটা চিকুন নেই, শুধু সমান আছে, তার পাশেও দেখবেন হয় ঊর্ধ্বগামী অথবা নিম্নগামী রেখা থাকবে, কিছু না কিছু থাকবেই। কারণ হাত মানব দেহে মায়ের গর্ভে মুষ্টিবদ্ধ ভাবে থাকে। তাছাড়া আমরা হাত দিয়ে নিয়মিত বিভিন্ন জিনিসপত্র ধরি, কাজ করি, লিখি, বা সবকিছু ধরতে ধরতে ওই ভাঁজগুলো কিন্তু আরো হয়। অর্থাৎ ভাঁজ থাকবে না, সচরাচর খালি চোখে দেখা যাচ্ছে যে কোনো ভাঁজই নেই, অথচ যখন লেন্স ধরা হবে তখন দেখবেন যে এর ভিতর অগণিত রেখা। আমরা যদি চিন্তা করি যে আমাদের এই মোবাইলটার স্ক্রিনের উপরে কোনো ভাইরাস নেই, কোনো ব্যাকটেরিয়া নেই, বা কোনো জীবাণু নেই, এমনও হতে পারে যে এটি ল্যাবরেটরিতে বা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখলে দেখা যাবে যে এর ভিতরে এই করোনা ভাইরাসই ঘোরাঘুরি করছে। হতে পারে না এটা, যেটি খালি চোখে দেখা যাচ্ছে না? যার জন্য হাত দেখার ক্ষেত্রে আমরা লেন্স ব্যবহার করি, যে লেন্স দিয়ে দেখি। কেন দেখি? যে আমাদের চোখের দৃষ্টি শক্তি দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারছি না, বা সূক্ষ্ম রেখা দেখতে পাচ্ছি না, যার জন্য আমাদের আতশী কাঁচ বা লেন্স এটি কিন্তু প্রয়োজন। দিয়ে তখন বুঝতে হবে যে এই সমান রেখাটির ঊর্ধ্বগামী না অধোগামী কোনো রেখা আছে কিনা। যদি থাকে, সেই রেখাটি কি ফল দিচ্ছে, তার জীবনে কেমন ফলটি দিচ্ছে, তার উপরে দুটি কথা বলে মিলিয়ে নেওয়া যাবে এই রেখাটি ঊর্ধ্বগামী না অধোগামী। এবার কিভাবে মিলিয়ে নেবেন? দেখুন, মিলিয়ে নেওয়ার আমরা কিভাবে মিলিয়ে নেব? বলে তো আমি গেলাম, যে আপনারা প্রশ্ন করবেন যে স্যার তো বলে গেলেন যে আমরা দুটি কথা বলে মিলিয়ে নেব যে এই রেখাটি কিভাবে ফল দিচ্ছে, বা ঊর্ধ্বগামী না অধোগামী। এক্ষেত্রে আমরা ধরেন এই হৃদয় রেখা, এইবার হৃদয় রেখার উপরে যদি এই ঊর্ধ্বগামী রেখা থাকে, বা আয়ু রেখার উপরে যদি ঊর্ধ্বগামী রেখা থাকে, একটু সাউন্ডটা মিউট করুন। তো দেখুন, এই আয়ু রেখার উপরে যদি ঊর্ধ্বগামী রেখা থাকে, এটাকে কিন্তু সৌভাগ্যের রেখা বলা হয়। আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী যে কোনো রেখা মাত্রই শুভ ফল দেবে, যে কোনো ভাবেই সে শুভ ফল দেখা। তো আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা মানে এটা ভাগ্য রেখা বলেও ধরা হয়। আয়ু রেখা থেকেও কিন্তু অনেকের ভাগ্য রেখা ওঠে, এমনকি আয়ু রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা মানেই এটা ভাগ্য রেখা বললে কোনো ক্রমে ভুল হওয়ার সুযোগ নেই। এইবার আয়ু রেখার নিম্নগামী কোন রেখা রয়েছে ভিতর পাশে, তাহলে কি হবে? আয়ু রেখার সঙ্গে নিম্নগামী কোন রেখা আছে, তো যদি আমরা যে বয়সে আয়ু রেখার এই নিম্নগামী রেখা রয়েছে, সেই বয়সে সেই রেখাটি যেখানে গেছে, সেই জায়গায় যদি বলি যে আপনি এই বয়সে গিয়ে কোনো পারিবারিক ঝামেলায় পড়েছিলেন, বিশেষ করে
পারিবারিক ঝামেলা, হয়তো বাবা মায়ের অসুস্থতা, বাবা মায়ের সঙ্গে দ্বন্দ্ব কলহ, ভাই বোনের সঙ্গে কলহ বিবাদ, আপনি গৃহবাড়ি ত্যাগ করেছেন, আপনি মুখ বন্ধ করে বসেছিলেন, আপনি মুখ বন্ধ করে বাড়ির থেকে বেরিয়ে আসছেন, এমনকি এই সময় আপনার প্রেমে ভাঙন ধরেছে, যেহেতু সুখের ক্ষেত্রে চলে আসছে এটি, তো প্রেমে ফাটল ধরার কারণে আপনি নেশার খেয়েছেন বা হয়তো ঘুমের ওষুধ খেয়েছেন, নিজেকে যন্ত্রণা থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, এমনটি এই ধরনের যদি দু চারটি কথা বলি এবং সেটি যদি বাস্তবায়িত হয়, তাহলে বোঝা যাবে যে এই সমান রেখাটিও নিম্নগামী রেখা। আরো সহজভাবে বোঝার জন্য, যদি হৃদয় রেখার উপরে ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে সেই বয়সে যে জায়গায়, ধরুন বুধের ক্ষেত্রে যদি যায়, তাহলে হৃদয় রেখার এই সময় তার চৌকস বুদ্ধিমত্তা দ্বারা সে জীবনের এমন কিছু তৈরি করতে পারে। যদি রবির ক্ষেত্রে ঊর্ধ্বগামী রেখা থাকে, তাহলে সে প্রচুর সুনাম যশ খ্যাতি কুড়াতে পারে। যদি শনির ক্ষেত্রে যে ঊর্ধ্বগামী রেখা হয়, তাহলে প্রচুর ধন সম্পদ সে কিন্তু আহরণ করতে পারে ওই সময়। কিন্তু যদি ধরুন বুধের ক্ষেত্র থেকে হৃদয় রেখার নিচেই যদি রেখা নামে, বা রবির ক্ষেত্র থেকে যদি নিচে নামে আর শনির ক্ষেত্র থেকে নিচে নামে, তো বুধের ক্ষেত্রে থাকলে বিশেষ করে কাছের লোক শত্রুতা করবে এবং আপনাদের মধ্যে বুদ্ধিভ্রংশতা দেখা দেবে। তো আমরা যদি বলি যে আপনার বুদ্ধিভ্রংশতা দেখা দিয়েছে, আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, বুদ্ধির ভুলে বিনিয়োগ করেছেন, না বুঝে শুনে অমুকের সাথে অংশীদারি ব্যবসা করেছেন, করতে যে আপনি ডুবে গেছেন, তো এরকম কিছু বললে যদি বাস্তবায়িত হয়, তাহলে বুঝবেন আপনি এটা সমান্তরাল রেখা থাকা সত্ত্বেও এখানে নিম্নগামী রেখা আছে, অর্থাৎ হৃদয় রেখাটি যেভাবে ওঠার কথা সেইভাবে উঠেছে। কিন্তু এই রেখাটি ধরেন রবি রেখার নিচে যদি থাকে, তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তির উপর শত্রুর নজর পড়তে পারে। শত্রুরা মিথ্যা মামলা মোকদ্দমা দিতে পারে, সম্পত্তি পাবো বা মেপে আপনার জমির ভিতর দুহাত এগিয়ে দিল যে এই পর্যন্ত আমি পাবো, আপনার বিল্ডিং ভেঙে সরিয়ে নিন, এ ধরনের কিছু হতে পারে, বা পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি আত্মসাৎ হতে পারে, এই ধরনের দিকগুলো কিন্তু আসতে পারে। রবি পিতৃকারক গ্রহ, তাই এইবার যদি ধরুন এই হাতের তালুর দিকে বক্র না হয়ে এই রেখাটি যদি এই দিকে বক্র থাকে, তাহলে কি হবে? হৃদয় রেখার থেকে আগে আমরা দেখালাম যে হাতের ভিতর দিকে বক্র, আপনারা বুঝতে পারছেন তো? খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন কিন্তু। তো যখনই এই উল্টা দিকে, একই রবির ক্ষেত্রে দেখুন দুটি রেখা দুদিকে গেছে, একটি হাতের তালুর দিকে আর একটি মঙ্গলের দিকে, দুটোই কিন্তু অর্ধগামী রেখা, নিম্নগামী হয়েছে দুটি রেখাই। সাইডের গুলো মুছে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন তো যখন এই রবির ক্ষেত্র নিচে হৃদয় রেখা থেকে রেখা বেরিয়ে মঙ্গলের ক্ষেত্রের দিকে ধাবিত হয়েছে, তো যদি এই হাতের তালুর দিকে যায়, তাহলে শত্রুতামূলক ভাবে পিতৃ সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে। আর এটি মঙ্গলের দিকে ধাবিত হয়েছে, মানে শত্রুতামূলক সম্পত্তি যাবে, কিন্তু সেটা আপনারটা, আপনার সম্পত্তি নিয়ে গোলযোগ হবে, আপনার সম্পত্তিতে কাগজপত্র নিয়ে সমস্যা হবে, আপনার মান মর্যাদা বহিঃশত্রুরা নষ্ট করবে, আর এখানে হচ্ছে অন্তঃশত্রুরা নষ্ট করবে যদি এই রেখা হাতের তালুর দিকে যায়। এটি কেতুর ক্ষেত্রে যে যাচ্ছে, কিন্তু হৃদয় রেখার নিচে মানেই কেতু, হৃদয় রেখার নিচে রবির ক্ষেত্রের থেকেই যেহেতু রেখা যাচ্ছে, এটা কেতুর ক্ষেত্রে। তো যখন ভিতরের দিকে যাচ্ছে তখন কিন্তু অন্তঃশত্রু বা গুপ্ত শত্রু, আমার পরিবারের মধ্যে শত্রু, আমি শত্রুর লালন পালন করেছি। আর যখন এটি বাইরের দিকে যাচ্ছে তখন কিন্তু বহিঃশত্রু, এবং আমার বহিঃশত্রু, আমার বংশধর শত্রু নয়, বাইরের শত্রু আমার উপর আক্রমণ করছে। তো তখন কিন্তু আমরা বুঝতে পারবো রেখাটি কোন দিক থেকে গেছে। এইবার হৃদয় রেখা, ধরুন হৃদয় রেখা সাধারণত বুধ আর মঙ্গলের মাঝখান থেকে উঠবে, এটাই নিয়ম। এইবার এখান থেকে উঠলো নাকি বুধের ক্ষেত্রে যদি স্যার ওই বহির্মুখী রেখাটা থাকে স্যার? হ্যাঁ, বুধের ক্ষেত্রে এই বহির্মুখী রেখা থাকে। তাহলে বুধ আর মঙ্গলের যোগ থাকলে প্ল্যানেটে কি হয়? বুধ আর মঙ্গল যদি একসাথে থাকে তাহলে কি হয়? এর উত্তরটা দিন তো। নেগেটিভ কি হয়? নেগেটিভ স্যার বুধ মঙ্গল তো শত্রু। নেগেটিভ কি হয়? জি স্যার। শত্রু খালি বললে তো হবে স্যার হঠকারী সিদ্ধান্ত নেবে স্যার, হঠকারী সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেবে, রাগ জেদ ক্রোধ দেখাবে, অহংকার দেখাবে, তার বুদ্ধিভ্রংশতা দেখাবে, সে এমন কিছু মারামারি লাঠালাঠি করে বসবে,
অপরকে মারতে গিয়ে নিজে মার খেয়ে চলে আসবে এবং দেখবেন যে চাবি ধরে নিয়ে আসছে, কি হয়েছে, এখানে কোরালের কোপ খেয়ে আসছে, এখন সেলাই লাগবে 12টা। বা হয়তো বুকের পরে কোপ খেয়েছে, যেহেতু হৃদয় রেখার নিচেই রেখাটি হয়েছে, বুক চেপে ধরে নিয়ে দৌড়ে চলে আসছে ডাক্তারের কাছে, এবার হাত সরালে দেখা যাচ্ছে রক্তে ভেসে যাচ্ছে, ওখানে সেলাই 5টা প্রয়োজন, তারপরে তার সুস্থ হতে আরো 10 দিন প্রয়োজন। এমনটি কিন্তু ঘটতে পারে। তো এই বুধ আর মঙ্গল তার ক্রোধ অপরকে জ্বালানোর জন্য যে ক্রোধ দেখাবে, সেই আগুনে সে নিজে দগ্ধ হবে। বুঝতে পেরেছেন? এবার আমাদের মূল বুঝতে হবে যে এই হৃদয় রেখাটি আমাদের এই বুধ আর মঙ্গলের মাঝখান থেকে, যেখান থেকে উঠার কথা সেখান থেকে উঠলো, না হৃদয় রেখাটি এদিক থেকে আসলো। এমনও আসতে পারে না হৃদয় রেখা মাথা পর্যন্ত আসেনি, এমন রেখা আছে না? আসছে কিন্তু, বা এসে মিলে গেছে, ধরেন এসে মিলে গেছে। এক্ষেত্রে বোঝার উপায় কিন্তু যে কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় গোড়া একটি গাছের গোড়া মাটির নিচে আছে, ছোট একটি চারা গাছ, আপনারা ধরে নাড়া দেবেন, দেখবেন মাটিটি আগে নরম করে নিবেন, সাইডে খুঁজে নরম করে নিবেন, নরম করে নেওয়ার পরে গাছটির গোড়া ধরে নাড়া দিলেন, বা ওইটা করার দরকার নেই, একটি কলম আপনারা ঘরে যাদের টব আছে, গাছপালা লাগানো টব, ওই টবের ভিতরে একটা কালি মানে নষ্ট কলম নিয়ে পুঁতে দিলেন, পুঁতে দেওয়ার পরে এবার উপরে অংশ ধরে নাড়া দিলেন, নাড়া দিলে গোড়ার মাটি একটু নড়বে কি নড়বে না? গোড়ার মাটি একটু নড়বে না? হ্যাঁ স্যার, নড়বে স্যার। নড়বে? হ্যাঁ স্যার, নড়বে স্যার। যতদূর নড়বে ততদূর পর্যন্ত কলম আছে, কলমের নিচের অংশে গিয়ে তো আর নড়বে না। আমরা কলম যে পর্যন্ত পুঁতে দিয়েছি তার নিচের মাটি কি নড়বে? বলে না স্যার, না স্যার। হ্যাঁ, নিচের মাটি নারায়ণ নড়বে বাবু স্যার, বলুন। কলম যতটুকু। আজকে সর্বকনিষ্ঠ তো এখানে নারায়ণ বাবুই আছে, আমাদের ভট্টাচার্য বাবু নেই, আজকে বিশ্বকর্মা পূজা হয়তো পূজা করছেন, তারপরে স্বপন চক্রবর্তী উনি নেই, উনিও হয়তো পূজা করছেন, তো আপনি সব থেকে বয়কনিষ্ঠ আছেন। কেন বয়কনিষ্ঠ? হয়তো আপনার সামনে দিন আর কম আছে, কিন্তু ধরুন পরমা রয়, শুভম বিশ্বাস, বা ধরুন শান্তনু সরকার বা ডেনি সাহা, ইনাদের সামনে দিন আরো বেশি আছে, যার জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম। তো দেখুন মাটির নিচের অংশ, কলমের নিচের অংশ তো নড়বে না, নড়বে? নড়বে না স্যার। হ্যাঁ, নড়বে না, নড়বে না। তাহলে এইবার আমরা 4টি আঙ্গুল ধরে নাড়া দিই, দেখুন তো হাতের তালুর কোন জায়গা পর্যন্ত নড়ে। এই কনিষ্ঠ আঙ্গুল, যেহেতু বুধের ক্ষেত্রে বলছি আমরা হৃদয় রেখা, আঙ্গুলটি ধরে নাড়া দিই, তা হাতের মাংস কোন পর্যন্ত নড়ে দেখুন তো? হৃদয় রেখা পর্যন্ত, বাসটা পর্যন্ত স্যার, যেখানে বাস পড়ে স্যার ওইখানে, হৃদয় যে রেখা পর্যন্ত ভাঁজ পড়বে বাস পড়ে, হ্যাঁ, ওই পর্যন্ত তার ওই হৃদয় রেখা ওখানে যাবে। এইবার ওইখানে না গিয়ে যদি হৃদয় রেখা নিচেই নামে, আঙ্গুলটি নাড়া দিলে যেখানে ভাঁজ পড়ার কথা তার নিচেই যদি এই হৃদয় রেখার মাথা নেমে আসে, ধরুন ভালো করে উপলব্ধি করার চেষ্টা করুন, ধরুন এই পর্যন্ত ভাঁজ পড়ছে কিন্তু হৃদয় রেখাটি নেমে এখানে চলে আসছে, তখন বুঝবেন হৃদয় রেখা শনির ক্ষেত্র থেকে বেরিয়ে হাতের বাইরের দিকে আসছে। স্যার, যেটা ব্ল্যাকবোর্ডে আপনি মার্কিং করছেন সেটা কি আমরা বিবাহ রেখার রাজজোটক বিবাহের একটা রেখা ধরতে পারি কি? কোনটাকে? স্যার, যে চিহ্নটা বুধ রেখা থেকে আসছে, মানে বিবাহ রেখা থেকে বেরিয়ে গিয়েছে। বিবাহ রেখায় তো আমরা এখনো যাইনি, তো বিবাহ রেখা থেকে বের হয়নি কিন্তু এখনো, আমরা হৃদয় রেখা বলছি, মানে হৃদয় রেখাটা শনির ক্ষেত্র থেকে নামলো না এই গোড়ার থেকে উঠলো। আঙুলের গোড়া ধরে আমরা যখন নাড়া দিব তখন কিন্তু বিবাহ রেখার উপর এখানে কিন্তু কোনো ভাঁজ পড়বে না, আঙুলের গোড়াটা কিন্তু আপনার বিবাহ রেখা পর্যন্ত নেই। প্রয়োজনে কঙ্কাল দরকার, হাতের কঙ্কাল যদি কেউ দেখে থাকে, তাহলে ওই কঙ্কালে নাড়া দিলে আপনি দেখবেন যে কঙ্কালের আঙুলের গোড়ার একটি পর্ব পর্যন্ত স্টিল আছে, তারপরে গিয়ে হাত ভাঁজ খায়। এই পর্বটি কিন্তু ভাঁজ খায় না, অর্থাৎ বুধের পর্ব। রবির ক্ষেত্রের পর্বটি কিন্তু ভাঁজ খায় না, এটি কিন্তু সোজা। শনির ক্ষেত্রের যে পর্বটি কিন্তু ভাঁজ খায় না, এটা সোজা, তারপরে গিয়ে হাতের মাঝখানে ভাঁজ খায়। দেখেন এই যে দেখছেন, এই দেখেন রবি এই এর নিচে গিয়ে এই ভাঁজটা খাচ্ছে। এইবার বুধ
দেখেন এই ভাঁজটা খাচ্ছে, এই ভাঁজের নিচে যদি হৃদয় রেখা থাকে তাহলে সেই রেখাটি শনির ক্ষেত্র থেকে বেরিয়ে আমাদের হাতের বাইরের দিকে আসছে, কিন্তু নাম হৃদয় রেখা। তো এটিকে নাম হৃদয় রেখা, কিন্তু কোনো একটু মিউট করুন। দেখুন এটা কিন্তু অনেক গ্রন্থেই কিন্তু এভাবে লেখা পাওয়া খুব কঠিন, হয়তো 50খানা গ্রন্থ পড়ে পাবেন কিনা জানি না, একটি লাইন পাওয়া যাবে কিনা। তো যখন এই হৃদয় রেখাটি, তখন কিন্তু আর হৃদয় রেখা থাকবে না, নাম হৃদয় রেখা ঠিকই রয়েছে, কিন্তু ফলাদেশ কি হবে? আপনি দেখতে কিন্তু হৃদয় রেখার মতোই দেখছেন, কিন্তু ফলাদেশ হয়ে যাবে কিন্তু শনির ক্ষেত্র থেকে বা শনি বা বৃহস্পতির ক্ষেত্রের মাঝখান থেকে রেখা বেরিয়ে মঙ্গল এবং বুধের মাঝখানে আসছে। ঠিক হৃদয় রেখা যেমন আসে ওটাও তেমন আসছে, কিন্তু কি শক্ত জায়গার পরে নিচে থেকে আসছে, ওখানে আলাদা আর কিন্তু কোনো হৃদয় রেখা নেই, বা আরেকটি হৃদয় রেখা কিন্তু নেই। সে হাতে কিন্তু দুটি হৃদয় রেখা থাকবে এমনটি কিন্তু নয়, যে এমন না, কিন্তু এটা ক্রস, একটি থাকবে। তো যখন একটি থাকবে তখন এটা কিন্তু শনির ক্ষেত্র থেকে রেখা রবি এবং বুধের ক্ষেত্রে আসছে, ফল কিন্তু একটি মাত্র হৃদয় রেখাই দেখা যাচ্ছে ওখানে, কিন্তু ফলাদেশের ক্ষেত্রে কিন্তু একেবারে মানে শুধু গণেশ উল্টে যাচ্ছে না, লক্ষ্মী সরস্বতী বা ধরুন আপনার কার্তিক সহ উল্টে যাচ্ছে। তখন কি হচ্ছে, শনি রেখা বুধ এবং মঙ্গলের ক্ষেত্রে গিয়ে তার মাঝখানে গিয়ে মিলিত হয়েছে, অর্থাৎ বুধ এবং মঙ্গলের শুভ প্রভাব গুলো শনিতে ধ্বংস করে দিচ্ছে, শনিতে নষ্ট করছে। তো বুধের শুভ প্রভাব তো আমরা জানি যে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, পরিশ্রমী, কৌশলী, অধ্যবসায়ী। মঙ্গলের শুভ প্রভাব জানি যে সূর্য, বীর্য, ঐশ্বর্যের মালিক বা ধন সম্পদ, সম্পত্তির মালিক, এগুলো আমরা বুঝি। তা সেইগুলোকে শনি মহারাজ সে নষ্ট করার জন্য এই রেখাটি দিয়েছে। তো এই রেখার মধ্যে পার্থক্য কিন্তু আমাদের এভাবে কিন্তু বুঝতে হবে। এইবার হ্যাঁ বলেন। বাজটা পড়বে স্যার, ওই বাজের কি নিচে হবে বা বাজ বরাবর যদি রেখাটা হয় মানে সেক্ষেত্রে কি বাজ সেটা বরাবর রেখা হলে তো হৃদয় রেখাই হবে ওটা, হ্যাঁ, আর সে রেখাটি হৃদয় রেখাই হবে, সেটি আপনার বুধ আর মঙ্গলের মাঝখান দিয়েই কিন্তু সে ধাবিত হচ্ছে। কিন্তু ভাঁজের নিচেও রেখা কিন্তু পড়ে, এমনকি মাথা পর্যন্ত সেই রেখা আসে না, অনেক ক্ষেত্রে মাথা পর্যন্ত আসে না, কিন্তু আলাদা কোনো হৃদয় রেখা নেই, তখন কিন্তু এটা শনি রেখা বলে মানা হবে, কিন্তু নাম থাকবে কিন্তু হৃদয় রেখা। অর্থাৎ আমরা ভুল করে এইবার ওই হৃদয় রেখার এই রেখার নিচে দেখুন, এইবার কি হচ্ছে, এই রেখা একেবারে হাতের বহির্দেশ পর্যন্ত নেই, কিন্তু জ্যোতিষ পণ্ডিত বিচার করছে কি, যে গ্রন্থে আমরা কি পাচ্ছি, যে হৃদয় রেখার নিম্নগামী রেখা থাকলে প্রচুর শত্রু হয়, ঊর্ধ্বগামী রেখা থাকলে সেই বয়সে সে প্রচুর উপার্জন করে। এই দুটি কথাই কিন্তু লেখা আছে, এই দুটি কথা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন গ্রন্থে ধরেন লেখা আছে, কিন্তু এটি তো হৃদয় রেখা না, এটা শনির রেখা। শনির রেখা থেকে এবার শাখা রেখা বেরিয়েছে, সেই শাখা রেখাটা কোন দিকে গেছে তার উপর নির্ভর করবে তার ফলাদেশ। এইবার শনির ক্ষেত্র থেকে রেখা নেমে একেতে বুধ মঙ্গলকে ধ্বংস করলো, তার থেকে নিম্নগামী রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেল, তাহলে কি হবে? কি হবে বলেন? শনির ক্ষেত্র থেকে রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেল, তাহলে বৃহস্পতিকেও কিন্তু ওই শনি টোক্কা মারে তাকে দেখবে, বাজায় দেখবে, তোমার কোন জায়গায় সততা আছে, তোমার নিষ্ঠা আছে, তোমার একাগ্রতা আছে, তোমার পাণ্ডিত্য আছে, ওর ভিতর শনি একটু বাম হাত বাড়াবে, বাম হাত বাড়ায় একটু খোঁচা দিয়ে দেখবে। আর খোঁচা দিয়ে দেখতে গেলে তো শনি মহারাজ যখন তার নজর পড়েছে, সে যখন একটু খোঁচা দিছে, তখন আপনার ওর ভিতর দিয়ে দেখবেন যে ওই গোয়েন্দারা যেমন তথ্য উপাত্ত বের করবে, এমন ভাবে তথ্য উপাত্ত কিন্তু ওই শনি মহারাজ কুড়িয়ে নিয়ে আসবে বৃহস্পতির গুণগুলোকে, কুড়িয়ে কুড়িয়ে, বা ওই গণশক্তির মতো, গণদেবতার মতো, মানে ইঁদুরে মাটি কাটার মতো ওই ক্ষেত্রের গুণগুলোকে কেটে নিয়ে আসবে। এইবার কেটে নিয়ে আসবে না আরো দিয়ে আসবে, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। শনি বৃহস্পতির গুণগুলোকে কেটে নিয়ে আসবে না বৃহস্পতির গুণগুলোকে আরো বাড়িয়ে দেবে, এটা কিন্তু বুঝতে হবে। তো এইবার শনি সাধারণত বৃহস্পতির গুণ বাড়ায় না কমায়?
শনি আর বৃহস্পতি যদি জন্ম ছকে এক গৃহে অবস্থান করে বা একে অপরের দৃষ্টি বিনিময় করে তাহলে আমাদের কি করে বলেন? অশুভ। হ্যাঁ, অশুভ অশুভ দেয়। তাহলে যদি অশুভ দেয় তাহলে শনি নিশ্চয়ই কুড়িয়ে কুড়িয়ে তার গুণগুলোকে টেনে বের করবে অথবা দোষগুলোকে টেনে বের করবে। তাহলে দোষ যেটা ঢাকা ছিল, যে ধরুন একটি আপনার বাড়িতে একটু নর্দমা আছে, নর্দমার গন্ধ বেরোচ্ছে, ওটা ঢাকা আছে, ওটাকে আলগা করে দিল, তাহলে কি হবে? আপনার গোপন ষড়যন্ত্র, গোপন প্ল্যান প্রোগ্রাম, গোপন যে ধন ঐশ্বর্য এগুলোকে ফাঁস করে দিল। ফাঁস করে দেওয়ার কারণে আপনি দেখা যাচ্ছে বিপর্যয়ে পড়ে গেলেন বা ওইখান থেকে কিন্তু আপনার জীবনে বিপর্যয় শুরু হয়ে গেল। ঠিক তদনুরূপ সলোমন রিং, দেখুন আপনারা একটু মিউট করুন সবাই, তা নাহলে কিন্তু আপনারা বুঝছেন না, অনেক কঠিন ক্লাস কিন্তু এটা হচ্ছে। তো আরো কিছু পরে যে এই ধরনের ক্লাস হতে হতো, কিন্তু কথায় কথায় উঠে গেলে সেইভাবেই কিন্তু ক্লাস হচ্ছে। যেমন ধরুন সলোমন রিং সাধারণত এই বৃহস্পতির বাইরের ক্ষেত্র থেকে, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের বাইরের ক্ষেত্র থেকে রিংটি গিয়ে শনি আর বৃহস্পতির আঙ্গুলের মাঝ বরাবর যাবে, এটা হচ্ছে সলোমন রিং। এবার একই রকম দেখতে, ঠিক একই রকম দেখতে যদি এদিক থেকে ঢুকে এদিকে যায়, তাই এটা কি সলোমন রিং হবে না? হবে? বলেন। সেটা যায়নি, হ্যাঁ, এটা বলতে সেটা পারবো। শনি বন্ধনী হয়ে যাবে স্যার। কেন শনি বন্ধনী হবে? একই তো সলোমন রিং, একই জায়গায় তো হয়েছে। এইখানেও কিন্তু দেখতে হবে, এখানেও দেখতে হবে যে রেখাটি ওই সেই প্রশ্ন চলে আসবে যে কোন পাশে মোটা, সেই অনুযায়ী সেই পাশ থেকে রেখাটি নেমেছে। আবার যদি পরমারয়ের মতো বলা হয় যে এই রেখাটির কোথাও চিকুন মোটা নেই, চতুর্দিকেই সমান, তাহলে কি হবে? দু মাথাই সমান, তাহলে কি হবে? এইবার কখনো কোনো হাতে একটি কথা সবসময়ের জন্য মনে রাখবেন, যে এটি নোট, যে কখনো কোনো রেখা তার কোনো শাখা রেখা থাকবে না এমন কোনো সোজা রেখা থাকতে পারে না, সেটি কোনো ক্রমেই সর্বোচ্চ 1 ইঞ্চি পরিমাণও থাকবে না। এটা কিন্তু নোট, কখনো কারো হাতে পাবেন না, দেখায় দিতে পারবেন না যে একটি রেখায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা গেছে, তাকে কোনো রেখা কাটেনি, সেখান থেকে কোনো শাখা রেখা বের হয়নি বা কোনো ত্রুটি বিচ্যুতি নেই, এমন কোন রেখায় 1 ইঞ্চি লম্বা পাবেন না। অথচ হাতের তালুটি কিন্তু কারো কারো 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, কারো 4 ইঞ্চি, এমনকি 5 ইঞ্চিও হতে পারে। আবার অনেকের দেখবেন যে হাতে তালু অপেক্ষা আঙ্গুল বেশি লম্বা, আবার আঙ্গুল খাটো তালু বড়, এমনটি কিন্তু হবে। আবার অনেকের দেখা যাচ্ছে কি যে আঙ্গুল লম্বা হলে, এগুলো আমরা আঙ্গুলের ক্লাসে আসবো, যে আঙ্গুল লম্বা এবং তালু ছোট থাকলে কি হয়। তো এই যে রেখাটি, এই সমান্তরাল যদি, যেহেতু এটা 1 ইঞ্চির মধ্যে কিন্তু পড়ছে, 1 ইঞ্চির মধ্যে পড়ছে, তো এর মধ্যে অনেক সময় কিন্তু রেখা নাও থাকতে পারে, কিন্তু এটি কিন্তু সমান্তরাল রেখা নয়, এটা কিন্তু বক্র রেখা, অর্ধচন্দ্রাকারের রেখা। দেখেছেন কি বলেছি আগে? কোন সমান্তরাল রেখা 1 ইঞ্চির বেশি লম্বা হয়ে সেই রেখার মধ্যে কোনো কাটাকাটি, আড়াআড়ি, বক্র, তেড়া, বাঁকা, শাখা রেখা থাকবে না, এমনটি কারো হাতে পাওয়া যাবে না। তো এটি কিন্তু সরল রেখা নয়। হ্যাঁ বলুন স্যার, একটা প্রশ্ন ছিল, এই দুই হাতেই রেখা আছে, তাহলে আমরা কোন হাতটাকে মানে বেশি প্রাধান্য দেব? ধন্যবাদ। আমি সাধারণত দেই দুই হাতেই দেখতে হবে, কিন্তু পুরুষ জাতি যারা আছে তাদের বাম হাত হচ্ছে পূর্বজন্মের কর্মফল বা পূর্বজন্মের স্বীকৃতি, বা জন্মগ্রহণ করে আমি উত্তরাধিকার সূত্রে কি পেলাম তা নির্ভর করবে বাম হাতের। আর বাম হাতে যদি বর্তমান জীবনের ফলাদেশ বলা হয় তাহলে 25% পর্যন্ত বাম হাতের ফল দিবে। আর ডান হাত হচ্ছে কর্ম গুণী
রূপান্তর করেছে, অর্থাৎ প্লাস করতে পারেনি, এটা ডান হাত। অর্থাৎ 75% ফল দিবে ডান হাত। আর ঠিক নারী জাতির উল্টা, ডান হাত দেবে 25%, বাম হাত দেবে 75%। এবার ডান হাত দেবে উত্তরাধিকার সূত্র, বাম হাত দিবে কর্মগুণে সে কতটা পেল। তাই তো নারী অর্ধাঙ্গিনী বা নারী বামাঙ্গিনী, দেখবেন নারীদের বাম হাতেই শক্তি বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনারা কলসি কাকে নেন কিন্তু বাম হাত, বাম কাকে, ডান কাকে কিন্তু কম মানুষ কলসি কাকে নেয়। যদিও কলসি কাকে নিয়ে অবশ্যই এখনকার মানুষ ভুলেই গেছে, রয় হয়তো জীবনে করেছে কিনা এখনো সন্দেহ। তো এই কলসি কাকে, হ্যাঁ চাকরিজীবী নারী আছে যারা স্যার, হ্যাঁ চাকরিজীবী নারীদের কোন হাত দেখবো? যারা চাকরিজীবী নারী আছে তাদের কোন হাত দেখবো স্যার? কেন, নারীদের জন্য তো বললাম বাম হাত 75% ফল দেবে আর ডান হাত দেবে 25% ফল। সে চাকরি করুক আর ব্যারিস্টারি করুক আর ধরেন ডাক্তারি করুক। আর একটা ভিডিওতে দেখছি স্যার বলছে যে যারা কর্মজীবী নারী তাদের ডান হাত দেখতে হবে, এটা ভিডিওতে দেখছিলাম। এটা মন গড়া কথা হতে পারে, এটা আমি কোনো শাস্ত্রের মধ্যে পাইনি, কোন শাস্ত্রের মধ্যে আজ পর্যন্ত পাইনি। এমনকি জ্যোতিষ শাস্ত্রের উৎপত্তি যেখান থেকে হয়েছে সে সকল গ্রন্থেও কিন্তু আমরা পাইনি আজ পর্যন্ত। আর যদি লেখা থাকে তাহলে এটা পাঠাবেন, যেমন সেদিন ভট্টাচার্য বাবু যে মন্ত্রটি বইয়ে সেটাই লেখা আছে স্যার, বামাদি লেখা আছে, বইয়ে বামাদি লেখা আছে। একটা ভিডিওতে দেখছি আমিও একটা ভিডিও দেখতে এরকম স্যার। বইয়ে কি লেখা আছে? বইয়ে বামাদি লেখা আছে স্যার। আপনি যেভাবে বলছেন নারীদের বামাতি দেখতে হবে, হ্যাঁ বইয়ে তো সেটাই লেখা আছে স্যার। আর ওই একটা ভিডিওতে দেখলাম আর কি স্যার, ওইটা আমি যাচাই করে নিলাম আপনার কাছ থেকে। ভিডিওতে অনেকে অনেক রকম শোনেন। ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় বলি আজকের দিনে অর্থভাগ্য ফুলে ভেবে উঠবে অমুক রাশির, বুঝলেন তো? অমুক দিনে যে অর্থভাগ্য ফুলে ভেবে উঠবে ওই রাশির লোক আছে কিন্তু ধরুন 50 কোটি বিশ্বে। শুধু বাংলাদেশের জন্য বা একটি জেলা, খুলনা জেলার জন্য বলা হচ্ছে না, কিন্তু সারা বিশ্বের জন্য বলা হচ্ছে। তো এই 50 কোটি লোকের জন্য একটি ধারণা দেওয়া হচ্ছে। এইবার তার অর্থভাগ্য ফুলে না ভেবে উঠলো না, হয়তো তার শরীর কোথাও ফুলে গেল। কিভাবে ফুলে গেল? ঠাস করে রাস্তাতে চলার সময় মাস্ক পরিনি বলে দিল এক বাড়ি পুলিশে, ওই জায়গায় ভুলে গেছে। তাও কিন্তু তার মাংস বৃদ্ধি হয়েছে, এটা হয়েছে না? বা অনেকে আপনার গায়ে গোবর মেরে দিয়েছে, তাও কিন্তু আপনার গায়ে নোংরা, গোবরটি নোংরা, কিন্তু শরীরে কোনো দ্রব্য বেঁধে আসছে, কিন্তু এমনটিও কিন্তু হতে পারে। অর্থাৎ অভ্রান্ত সত্য যে রাশিফল এটি কিন্তু তা নয়, একটি ধারণা মাত্র। তবে যখন আপনারা জ্যোতিষ বিচার করবেন সেটি কিন্তু অভ্রান্ত ধারণা হতে হবে, মানে অভ্রান্ত হতে হবে, এটা ধারণা হবে না। তো এই হাতের রেখা যদি সূক্ষ্ম ভাবে আমরা বিচার করতে পারি তাহলে দেখবেন যে অল্প সময় যেটি বিচার করা যাবে। যেমন একটি কোষ্ঠী বিচার করতে গেলে মিনিমাম আপনারা যে কয়টা ক্লাস করেছেন বলুন তো, যে আপনারা কয়দিনে একটি কোষ্ঠী করতে পারবেন? কয়দিনে পারবেন? হাতে কলমে করবেন, কয়দিনে পারবেন একটি কোষ্ঠী করতে? হাতে কলমে করলে স্যার 2-3 দিন লাগবে স্যার। 2-3 দিনে পারবেন? স্যার যেটুকু শিখছি ওইটুকু করতে পারবো স্যার 2-3 দিনে। না, যেটুকু শিখছি আমি বলছি একটি কোষ্ঠী বিচার করতে যতটুকু শিখছেন এটুকু 3 ট্রাকে 9 দিন লাগবে। আপনি যদি বলেন 3 দিনে পারবো, আমি বলবো 9 দিন লাগবে। 3 দিনে আপনি পারবেন? হতে পারে স্যার, আপনি পারবেন না। কিন্তু পামিস্ট্রিটা যদি সুন্দর করে শেখেন তাহলে 3 ঘন্টার মধ্যে তার লাইফটাকে আপনারা কিন্তু রিসার্চ করতে পারবেন। অর্থাৎ এটা সংক্ষেপে বের করা যাবে, যেমন নিউমারোলজিও সংক্ষেপে বের করা যাবে, এই পামিস্ট্রি সংক্ষেপে বের করা যাবে, এমনকি আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজিও বের করতে পারবো। অর্থাৎ আমরা আগে গোড়া শিখেছি, অর্থাৎ গ্রহের দোষ গুণ এটা কিন্তু মাদার অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি থেকে আমরা শিখে আসছি। তো যখন শিখে আসছি তখন কিন্তু আমরা এইগুলোকে সহজ মনে হচ্ছে। তো ওইটিকে যদি না শিখে আসতাম তাহলে কিন্তু এটি আর সহজ মনে হতো না, এটি কিন্তু তখন আরো কঠিন থেকে কঠিনতর হতো। তো এই আমার মতো কানা মানুষকে হাতি দেখানো আর দেওয়াল দেখানো যেমন সমান তেমন। তো দেখুন এই আমরা যে সলোমন রিং নিয়ে আসতেছিলাম, তো সলোমন রিং কিন্তু কখনোই সোজা নয়। অর্থাৎ 1 ইঞ্চি সে জায়গায় 1 ইঞ্চি পেয়েছে, 1 ইঞ্চি প্লাস পেয়েছে। সলোমন রিং কি 1 ইঞ্চি প্লাস পায় না? দেখুন তো, এই পায় 1 ইঞ্চি প্লাস পায়, পেয়ে যায়।
যদি একটু স্বাস্থ্যবান লোক হয় তাহলে 1.5 ইঞ্চিও পেয়ে যায়, যাদের হাত বড় অনেক চওড়া পেয়ে যায়। কিন্তু এটা কিন্তু সোজা রেখা নয়, এটা মানে অর্ধচন্দ্রাকার রেখা। এটির মধ্যে আমি বলেছি 1 ইঞ্চির অধিক কখনো ফাঁকা রেখা হাতের তালুতে পাওয়া যাবে না। তো এই সলোমন রিংটি কোন দিক থেকে উঠেছে? শনির ক্ষেত্র থেকে নেমেছে, আপনার এই ইন্ডেক্স ফিঙ্গার এই রাহুর পাশ যে পাশ, এই পাশ থেকে উঠেছে। এটি শনির ক্ষেত্র থেকে নেমেছে স্যার। না, কোন পাশ থেকে নেমেছে এটি আমরা কিভাবে একটি রেখা দেখে বুঝবো? আমরা এই সলোমন রিংটা কিভাবে বুঝবো? তো এই সলোমন রিং, ওই যে ময়ূরের পালকের কথা বলেছি, যে এর থেকে কাটা কাটা রেখা কিন্তু থাকবে সূক্ষ্ম, যে কোনো দিকে রাখতে পারে। এই স্যার সলোমন রিংটা যে বুড়াটা যেদিকেই হোক, যেদিক থেকে উদয় হোক বা যেদিক থেকে অস্ত হোক, দুটো যদি মিলিত হয় সেটা কি সলোমন রেখায় পরিণত হবে? হ্যাঁ, সলোমন রিংয়েই পরিণত হবে, সলোমন রিংয়েই পরিণত হবে। কিন্তু ফলাদেশটা ভিন্ন হয়ে যেতে পারে। ফলাদেশটা সলোমন রিংই হবে, কিন্তু ফলাদেশ তখন আপনার এই সূক্ষ্ম রেখার উপর নির্ভর করে কিন্তু ফলাদেশ দিতে হবে। নামটা সলোমন রিং এর থেকে পরিবর্তন হচ্ছে না। যেমন ওই যে স্কুল অডিট করার আপনারা একটি গল্প মনে হয় শুনেছেন, যে স্কুলে এক অডিটর গেছে স্কুল অডিট করতে। তো অডিট করতে গিয়ে এইবার স্কুলে সাধারণত ছাত্রছাত্রী কম, তা কম থাকার কারণে ওই হেডমাস্টার করেছে কি, যে কিছু ছাত্রছাত্রীকে ডেকে ঢুকে এনেছে, এনে বলছে যে তোরা আজকে এই ক্লাসে এসে বয়। তো ওই বসার পরে অডিটর জিজ্ঞেস করেছে যে স্থানের পরিবর্তনে মালের নামের পরিবর্তন এটা কি? স্থানের পরিবর্তনে কোন জিনিসের নামের পরিবর্তন হয়ে যাবে, এর উত্তরটি দাও। তো এই উত্তরটি 1 রোল্লা দিতে পারেনি, 2 রোল্লা দিতে পারেনি, এভাবে করতে করতে 30 রোল্লাও কিন্তু দিতে পারেনি। কিন্তু একজনের কাছে জিজ্ঞেস করেছে, এই তোর রোল নাম্বার কত? জানি না স্যার। তার মানে ও বাইরে থেকে আসছে, ও কিন্তু স্টুডেন্ট না। তো যখন বাইরে থেকে আসছে তখন ওই বুঝতে পারার পরে তখন বলছে, এই তা তুই ক্লাসে কেন? ও তাড়াতাড়ি পিছনে জানলা দিয়ে বেরিয়ে গেছে। তো ক্লাসে কেউ উত্তর দিতে পারেনি। এবার অফিসে আসছে, অফিসে আসার পরে বলছে, আপনারা কি পড়ান? আপনাদের একটি ছাত্রছাত্রীও তো এই প্রশ্নের উত্তর দিতে পারলো না। তো ওই ছেলে কিন্তু দরজার থেকে বেরিয়ে যায়, ও কিন্তু স্কুল ছেড়ে পালিয়ে যায়নি, ও ওই অফিস রুমের জানলার পাশে যে দাঁড়ায় রয়েছে। তো দাঁড়ায় থেকে জানলার থেকে বলতেছে, স্যার আমি বলতে পারি, স্যার আমি বলতে পারি। তো বলছে তুই ভিতরে আয়। তো অডিটর ডেকেছে ভিতরে আসতে, অডিটর ডাকলে তো হেড স্যারের আর নিষেধ করার ইয়ে নেই। হেড স্যার বারবার ক্রিমিনি করতেছে, তুই যা যা যা, তুই বেরো, ওই পাশে সরে যা। কিন্তু ও সরছে না। ও বলছে যে আমি আজকে উত্তর দিব, হেড স্যার তোমার মান মর্যাদা বাঁচাবো, স্কুলও বাঁচাবো, ছাত্রছাত্রীদেরও বাঁচাবো, যদিও আমি শিক্ষার্থী নই বা ছাত্রছাত্রী নই, আমি এই স্কুলের ছাত্র নই। স্থানের পরিবর্তনে মালের নামেরও পরিবর্তন হতে পারে কি? তো ও উত্তর দিচ্ছে ওর মতো, মানে ও তো ফাজিল, গ্রামের ফাজিল ছেলে, তা ফাজিল ছেলে ফাজিলের মতো উত্তর দিচ্ছে। তো উত্তরটা কিন্তু কেমন সঠিক দিয়েছে ভেবে দেখুন। তো বলছে, স্যার স্থানের পরিবর্তনে মালের নামের পরিবর্তন, মানে মোবাইলটা এই এখান থেকে নিয়ে আমি এখানে রাখলাম এই হারমোনিয়ামের পরে, ওখানে নাম পরিবর্তন হয়ে যাবে। তো কি করে পরিবর্তন হবে? মোবাইল তো এই তো নিয়ে আসলাম, আবার সেই মোবাইলে তো মোবাইল, এর নাম কিভাবে পরিবর্তন হয় বলেন? হতে পারে? কিন্তু ওই ছেলে বলতেছে, হ্যাঁ স্যার হতে পারে। বলে কি? তা বলছে যে, যদিও সংক্ষেপে বলতেছি, ভালো লাগবে কম আপনাদের। তা বলতেছে যে, স্যার এই দেখুন মাথায় আমার চুল, এটা কিন্তু কালো দেখতে, একেবারে চুলের মতো, দেখুন স্যার আমার মাথার এটা চুল না? হ্যাঁ চুল। স্যার এই চুল দেখেন, যখন চোখের উপরে ভুরুর পরে হয়েছে তখন নাম হয়ে গেছে ভুরু, এটাও কিন্তু চুল। স্যার এখান থেকে একটা কাটেন আর মাথার থেকে একটা কাটেন, দুটো মিলায় দেখবেন যে একই। এইবার এই ভুরুর নিচে যখন গোপে আসছে তখন এটা মোষ, এটাও একটা কেটে দেখেন স্যার, এর সাথে মিলায় দেখেন, আপনি আর বেছে বের করতে পারবেন না যে কোনটি। তার নিচে আসলে দাড়ি, তার নিচে আসলে বক্ষলোম। কিন্তু বক্ষলোম একটি, দাড়ি একটি, গোপ একটি, ভুরু একটি, আর চুল একটি। স্যার একটি করে কাটুন। কাটার পরে এইবার আপনি এক জায়গায় মিলান, আপনি এবার বেছে বের করে দেন তো যে কোনটি কি। কিন্তু স্থান যেই পরিবর্তন করেছে, মাথার থেকে গোপে আসছে গোপ হয়ে গেছে, দাড়িতে আসার কারণে দাড়ি হয়েছে, ভুরুতে আসার পরে ভুরু হয়েছে, নাম কিন্তু চুল। স্যার তা অডিটর বললেন যে হ্যাঁ ঠিকই। ঠিক তদনুরূপ সলোমন রিং
শনির ক্ষেত্র বা শনি বৃহস্পতির মাঝখান থেকে আসুক আর বাইরের দিক থেকে আসুক, নাম কিন্তু সলোমন রিংই থাকবে, কিন্তু ফলাদেশটা ভিন্ন হবে, ফলাদেশ এক হবে না। এই যে রেখার কারণে কোন পাশ থেকে উঠেছে তার জন্য সলোমন রিং এইটা শনি রেখা হয়ে যাবে অন্য রেখার মতো, তা কিন্তু হবে না। বা বাইরের থেকে আসলেও কিন্তু এটা সলোমন রিং হবে বা অন্য রিং হবে, তা কিন্তু হবে না। শুধু ফলাদেশের পরিবর্তন হবে এখানে। স্যার ফলাদেশটা কি উদয় আর অস্তরূপে হবে? হ্যাঁ, ফলাদেশটা কি রেখার উদয় এবং অস্তর উপর ডিপেন্ড করবে? এর শাখা রেখার উপর নির্ভর। শাখা রেখা উদয় অস্ত তো আমরা বুঝতে পারছি না, যখন সমান থাকছে, যে পরমারয় যে প্রশ্ন করেছেন যে সমান যখন থাকবে তখন আমরা উদয় আর অস্ত বুঝলাম কিভাবে? আমরা তো বুঝতে পারিনি। তখন আমাদের চলে যেতে হবে সেই বৃহস্পতির ক্ষেত্রে। এইবার আসুন এই বৃহস্পতির ক্ষেত্রে, এই বৃহস্পতির ক্ষেত্রে সলোমন রিং রয়েছে। এইবার বৃহস্পতির ক্ষেত্রটি কেমন? ওই যে বললাম না আমার হাতে সলোমন রিং নেই, মানে একটি লাল শাখা হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে কি আছে? ধরেন এখানে হয়তো একটি ঊর্ধ্বগামী রেখা আছে, বা হয়তো এখানে একটি তিল আছে, এখানে হয়তো একটি জব আছে, না হলে সলোমন রিং এর থেকে একটি শাখা রেখা আছে। এর ফল কি দেখি? এইবার বৃহস্পতিকে সেই সলোমন রিং বৃহস্পতির ক্ষেত্রের গুণকে সে গুণান্বিত করবে, আবার বৃহস্পতির ক্ষেত্রগত দোষকে সে দোষান্বিত করবে। মানে সেই ক্ষেত্রগত দোষে সলোমন রিং কিন্তু দোষযুক্ত হবে। নারায়ণ বাবু আপনি কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা হ্যাঁ বলুন কিশোর কুমার কি বলছেন? যদি অর্ধেক হয় সেক্ষেত্রে কি ফল কেমন দেবে? মানে অর্ধেক দিতে পারে। সাধারণভাবে সলোমন রিং ধরুন অর্ধেক আসছে, তাহলে আমরা ধরে নেব অর্ধেক ফল দিবে। আমরা ধরে নিলাম যে পূর্ণটা যে ফল দেবে এটা অর্ধেক দেবে, কিন্তু না, তা কিন্তু নয়। এই যে সলোমন রিং অর্ধেকটুকু উঠে আসছে। এইবার সলোমন রিং অর্ধেকটুকু উঠে আসছে, তার মানে সলোমনের গুণ অর্ধেকটুক প্রকাশ হবে। মানে রাজা হচ্ছে রাজ্যের অর্ধেকটুক মানুষ অভুক্ত আছে কিনা তাই দেখবে, বাকিটুক দেখবে না। এটা কি হয় কখনো? হয়? হ্যাঁ এটা হয়। আপনার চারটি সন্তান রাত্রে খেয়েছে কিনা সেইটা শুনবেন, না দুটো শুনবেন আর দুটো বাদ দিয়ে দেবেন? বলেন কি করবেন? বাদ দেবেন? আপনি বাদ দিতে পারবেন? চারটি সন্তান কিন্তু হ্যাঁ না, আপনার চারটি সন্তান, আমার উত্তরটা দেন। আপনার চারটি সন্তান রাত্রে খেয়েছে কি খায়নি, এটার উত্তর কি আপনি সেটা চারটি সন্তানেরই দেখবেন, না দুটি খেয়েছে কিনা তাই দেখবেন আর দুটি গোল্লায় যাক তাই ভাববেন? বলেন। কমলার কোয়া তো কম স্যার, সন্তান বেশি হলে সবাইকে তো সব সমান দেওয়া যাবে না, কিন্তু প্রাপ্তি সবারই হবে। হ্যাঁ সন্তান চারটি হলে সবাইকে হয়তো সমান দৃষ্টি দেওয়া যাচ্ছে না, এটা তন্ময় বাবু বলছেন, কিন্তু সবার প্রতি সমান পড়ছে। আঙুল পাঁচটি কাটলেই কিন্তু লাল রক্ত বের হবে। যে ওই যে একটি কবি গানে বলে যে তরমুজ দেখতে কেমন, বলে সাদা, ওরে সাদা গুলা না কালো গুলো কেমন, বলে কালো গুলোর রং কালো। আর কাটলে কি বের হয়, বলে লাল। তাহলে তোমরা বুঝছো যে কালো মানুষের ভিতরেও লাল জিনিস আছে, অর্থাৎ রক্ত সবার লাল। তাই কালো মেয়ে দেখে কেউ হিংসা করো না, যে ও কালো মানুষ, ও কালো মেয়ে, ওকে বিয়ে করা যাবে না বা ওকে ঘরে আনা যাবে না, কালো সন্তান হয়েছে ওকে দূর করে দাও, এটি ভাবার কিন্তু কোনো কারণ নেই। সব রক্ত মাংসে গড়া মানুষ। তো সলোমন রিং ধরুন অর্ধেক হয়েছে, সে সলোমনের গুণই কিন্তু দেবে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রগত গুণের উপর নির্ভর করবে সে পরিপূর্ণ গুণ দেবে না অল্প গুণ দেবে না অল্প দোষ দেবে। এটা বৃহস্পতির ক্ষেত্রের উপর নির্ভর করবে সে কি করবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার বলুন। এবার ধরুন আমরা কিন্তু যে রেখাতে যাচ্ছিলাম, যে আমরা রেখা যে দিক থেকে উদিত হবে সেই দিকটা মোটা থাকে, আর যে দিক থেকে
যে শেষ হবে সেই দিকে সাধারণত চিকুন থাকবে। আর সমান থাকলে আমরা সমানটাকে বুঝবো যে তার শাখা রেখা কোন পাশ থেকে বের হলো, সেই শাখা রেখা অনুযায়ী ফলাদেশ দিব। তাহলে এইবার আপনারা একটি রেখার ফলাদেশ দিন। হ্যাঁ স্যার আমার স্যার একটা দুই প্রশ্ন মাথা স্যার এখানে। চিকনটা কি হবে স্যার? হ্যাঁ বলতেছি দুই মাথা যদি চিকন থাকে মানে হ্যাঁ, তাহলে কিভাবে ঠিক হবে? সঠিক প্রশ্ন করেছেন, ওইটাই আমি যাচ্ছিলাম। এই মার্শাল রেখা ধরুন, এই সব মুছে ফেলি। একটু মিউট করুন, দয়া করে একটু মিউট করুন, কার ওখানে বাড়ি শব্দ আসছে। তো দেখুন এইটাই আসতেছিলাম যে ধরুন এই ধরনের দুই পাশে সরু থাকে সাধারণত মার্শাল রেখায়, প্রায় বেশিরভাগ মানে 50% প্লাস দুই পাশে সরু থাকে। মার্শাল রেখা ওঠার কথা সাধারণত দেখেন, মার্শাল রেখা সাধারণত আয়ু রেখার গোড়া থেকে উঠে কখনো অর্ধেক আসতে পারে, কখনো পরিপূর্ণ আসতে পারে, বা ধরেন 1/3 আসতে পারে, বা সামান্য হয়তো হাফ ইঞ্চি এসেও বন্ধ হয়ে যেতে পারে। যে পর্যন্ত আসে আসুক, ওটা মার্শাল রেখাই হবে বা আয়ু রেখার অনুগামী রেখাই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 50% উপরে মানুষের হাতে থাকে ঠিক মাঝখানে একটু। এই যেমন এবার দুই মাথা সরু, এই দুই মাথায় সরু, মাঝখানে একটু মার্শাল রেখা আছে। তো এটার কোন পাশ আগা আর কোন পাশ গোড়া এ তো আমরা বুঝতে পারতেছি না, কোন পাশ থেকে উদিত হলো কোন পাশে গিয়ে অস্ত গেল, এর তো কিছুই বুঝতে পারছি না। সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু দেখুন, যখন নিখুঁত বিচারে যাবেন তো এই মার্শাল রেখাটি পড়েছে কোন জায়গায়, কত বছর বয়সে গিয়ে পড়েছে। তো আমরা আয়ু রেখাকে যেভাবে আঁকা আছে এইভাবেই ভাগ করে নিই। এই তো এইবার দেখুন, যদি প্রথম ভাগকে আমরা 30 বছর ধরি আর লাস্টের ভাগকে 30 বছর ধরি, তাহলে মাঝখানের ভাগ নিশ্চয়ই 30 হবে না, এটা 40-এর উপরে হবে, যা অনুমানিক মানে আনুমানিক যে ভাগটা আছে হওয়ার কথা কিনা তাই বলেন, হওয়ার কথা। জি স্যার। মাঝখানের ভাগ বড় হওয়ার কথা না? তাহলে বড় হয়েছে। তাহলে মার্শাল রেখাটা এখানে বিষয় হচ্ছে যে মার্শাল রেখাটা একটু বড় জায়গা নিয়ে মাঝখানে পড়ে আছে। তাহলে এইবার মার্শাল রেখার গুণ কিন্তু সে প্রথম বয়সে পায়নি, জন্ম থেকে 30 বছর পর্যন্ত সে কিন্তু পায়নি। না পেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে পাওয়া শুরু করেছে, কারণ শুরু হয়ে শুরু করেছে। তো মার্শাল রেখা থাকলে সাধারণত কি হয়, সূক্ষ্ম সূক্ষ্ম করে আমরা কি পাচ্ছি, মানে এই লোক কি পেয়েছে। মার্শাল রেখা সাধারণত আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করে। এক কথায় যদি উত্তর হয় যে আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করে, তো শুধু আয়ু রেখার দোষ ত্রুটি নষ্ট করেই কিন্তু মার্শাল রেখার রেজাল্ট হবে না। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে মার্শাল রেখা মানুষকে আকস্মিক ধন সম্পদ দেয়। যারা বিশেষ করে লটারি, শেয়ার বাজার বা ব্রোকারি, কন্ট্রাক্টরি ব্যবসায় নিযুক্ত আছেন, আকস্মিক যাদের অর্থ উপার্জনের পথ আছে, তাদের জীবনে কিন্তু এই রকম প্রাপ্তি বা বিশেষ করে কোনো উপহার উপঢৌকন প্রাপ্তি, কারো কাছ থেকে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি, এগুলো কিন্তু দেয় মার্শাল। কেন ওই নাম্বারে এখন আমি ব্যাক করবো কি? ওই 9:30 ওই ঠিক। এখন তো ব্যাক করাই যাবে না, না দেখো ফেসবুকের লিঙ্কটা পাঠাতে তো দেখুন যে এই যে সূক্ষ্মভাবে আমাদের যে মার্শাল রেখাটি আসছে, তো এই মার্শাল রেখার যে গুণগুলো, সেই গুণগুলোকে আমরা শুরু থেকে পাওয়া শুরু করি অল্প অল্প করে। মানে আয়ু রেখায় ধরুন একটি তিল আছে, একটি বিন্দু আছে, একটি জব চিহ্ন আছে, বা আয়ু রেখা কাটা আছে, আয়ু রেখা ছেদ আছে, এমন যদি থাকে তো সেই আয়ু রেখার দোষ, ধরুন এই সূক্ষ্ম জায়গায় এখানে একটি তিল চিহ্ন আছে আয়ু রেখায়,
বা এই সূক্ষ্ম জায়গার এখানে আয়ুরেখা একটি কাটা আছে বা আয়ুরেখার উপরে একটি ক্রস আছে এইরকম। তো সেখান থেকে সূক্ষ্মভাবে মার্শাল রেখা শুরু হয়েছে। তাহলে ওই জায়গার যে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, যে শারীরিক আঘাত খাওয়ার কথা, সেটা অল্প পরিমাণ রক্ষা করলো এই মার্শাল রেখায়, কারণ সূচের মতো ওখানে চিকুন হয়ে শুরু হয়েছে। অর্থাৎ মার্শাল রেখার শুভটা ধীরে ধীরে অল্প অল্প করে পেলাম, মাঝপথে এসে বেশি পেলাম, আবার লাস্টের দিকে অল্প অল্প করে পেলাম। দুই মাথা যদি সরু থাকে, দুই মাথা সরু থাকে। এবার মাঝখানে মার্শাল রেখা ধরুন যে জায়গাটুকু পরিপূর্ণ রূপে আছে, কোনো কাটা ছেঁড়া ফাটা নেই বা কোনো শাখা রেখা নেই, তাহলে ওই জায়গাটি মার্শাল রেখা সাধারণত এক কথায় বুঝতে হবে, ধরুন আমরা যে জমিতে ঘেরা বেড়া দেই, বাঁশ চটা দিয়ে, ফুটো পুঁতে, অনেক সময় কচা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমরা যে ঘেরা বেড়া দিই, তো এরকম পুঁতে আমরা এভাবে বেড়া দিচ্ছি, এই নিয়ম হচ্ছে এভাবে বেড়া দিচ্ছি। তো এই বেড়া দিতে দিতে গিয়ে বাঁশটা তো বড় জোর 30 হাত লম্বা, কিন্তু আমার বেড়া দিতে হবে ধরুন 60 হাত বা 70 হাত বা 100 হাত। এবার আমাদের তো জোড়া পড়বে, এই যে বাঁশের চটা জোড়া পড়বে না, তো জোড়া পড়তে গেলে তখন আমরা কি করব? আমরা সাধারণত সেখানে কিন্তু একটার উপর একটা এভাবে উঠায় দিয়ে জোড়াটা দিই, তখন দেই একটার উপর একটা উঠিয়ে দিয়ে জোড়া। তো একটার উপরে একটা উঠায় দিয়ে জোড়া দিয়ে বাদ দিলেও কিন্তু অতটা শক্ত হয় না। শক্ত তখনই হয় যদি এখানে কেউ কাঠমিস্ত্রি থাকেন, সে বেশি ভালো বুঝতে পারবে। শক্ত তখনই হয় ধরুন একটি এই যে জয়েন্ট এখানে ফাঁকা রয়েছে, তালের চৌকাঠ যাকে বলে, যারা তাল দিয়ে, তাল গাছ দিয়ে ঘরের চৌকাঠ, ঘরের রুয়া এইগুলো যারা দেয়, সেইগুলোতে ক্ষেত্রে বোঝা যাবে যে উপরে আরেকটি কাঠ মেরে দিয়ে দুপাশে লোহা দিয়ে আটকে দেওয়া, এ কিন্তু আর নড়বে না, একেবারে স্টিল শক্ত। অর্থাৎ আয়ুরেখা যে ভাঙা, কাটা, তিল, বিন্দু, জব, জাল বা যত রকমের অশুভ চিহ্ন আয়ুরেখার উপর থাকবে, তার যে কুপ্রভাব, এই কুপ্রভাবটি এই মার্শাল রেখায় নষ্ট করবে, নষ্ট করে আপনাকে সাপোর্ট দেবে। সে শারীরিক সাপোর্ট দিবে, সে আয়ুর উপরে সাপোর্ট দেবে, দুর্ঘটনার উপরে সাপোর্ট দেবে, এমনকি শরীর যখন ভালো থাকবে তখন মানসিক সাপোর্টও দেবে। আবার ধন সম্পদ জমিয়ে রাখতেও কিন্তু শুক্রের ক্ষেত্রে যখন আসবে, মার্শাল রেখা শুক্রের ক্ষেত্রের মধ্যে যখন আসবে, তখন কিন্তু সেই ধন ঐশ্বর্যের দিকে সাপোর্ট দেবে, সুখ শান্তির দিকে সাপোর্ট দেবে, তখন কিন্তু মনের ভিতরে চলে আসলো। আবার রাহুর ক্ষেত্রের মধ্যে যদি মার্শাল রেখা হয়, যেহেতু আয়ু রেখাটা রাহুর ক্ষেত্র থেকে চলে আসছে না, রাহুর ক্ষেত্র পেঁচিয়ে হচ্ছে না আয়ু রেখাটা, তো রাহুর ক্ষেত্রের মধ্যে যদি হয়, তখন ওই অপরের আক্রোশ, অপরের আঘাত, শত্রুর আঘাত বা ধরুন আমাদের যে সকল কালবৈশাখীর করাল গ্রাস যেগুলো, সেগুলোর হাত থেকে এই মার্শাল রেখা বাঁচাবে। তো সূক্ষ্ম জায়গায় অল্প অল্প করে মার্শাল রেখা শুভ ফল দেবে, শেষ জীবনেও কিন্তু অল্প অল্প করে পাবে। মাঝখানের বয়সটা সে মার্শাল রেখার গুণটা বেশি পাবে, দুই মাথা যদি সূক্ষ্ম থাকে। হ্যাঁ বলুন। নাকি বাঁকানো, আয়ুরেখার মতো বাঁকানো হবে? হ্যাঁ, আয়ুরেখা যেভাবে থাকবে ওই রেখার সাথে সমান্তরাল ভাবে থাকবে। যদি এই শুরুর পাশ আপনার 1 সুতা ফাঁকা থাকে, তাহলে শেষের পাশও 1 সুতা ফাঁকা থাকতে হবে। এইবার অনেকের কিন্তু এই মার্শাল রেখা ধরেন এইভাবে থাকে, এটাও কিন্তু মার্শাল রেখা। আমরা ওই যে বলছি স্থানের পরিবর্তনে মালের নামের পরিবর্তন। এই দেখুন, এই মাথায় আছে 1 সুতা, এই মাথায় আছে 4 সুতা, মাপ দিন তো, দেখেন এই পাশে প্রায় 1 ইঞ্চি আছে, 8 সুতা, আর এই মাথায় আছে 1 সুতা, তো 9 সুতার ডিফারেন্স। এ জায়গায় কি হবে? এমন না হয়ে যদি এমনটি হয়, এই মার্শাল রেখা যে এই গোড়ার দিকে আছে 1 ইঞ্চি আর মাথার দিকে আছে 1 সুতা, বা মাথার দিকে এসে আয়ু রেখার সঙ্গে মিলে গেছে, তাহলে কি? এই দুটোর কিন্তু পার্থক্য সম্পূর্ণ ভিন্ন হবে। যে দেখুন, গোড়ার দিকে বেশি ফাঁকা, শুক্রের ক্ষেত্রে চলে গেছে মার্শাল রেখা, আর এটার হচ্ছে একেবারে আয়ু রেখার সঙ্গে এসে মণিবন্ধে মিলিত হয়ে গেছে। তো এই মণিবন্ধে মিলিত হয়ে গেলে
যখন মার্শাল রেখা উপর থেকে নেমে যদি মণিবন্ধে এসে মিলিত হয় তাহলে সেটি কিন্তু তখন আর ওই মার্শাল রেখা আমরা বলতে পারি, আমরা বলবো মার্শাল রেখা, ফলাদেশ কিন্তু হবে আয়ু রেখা। কেন? এটা কিন্তু ডাবল আয়ু রেখা, এটা মার্শাল রেখা নয়। কি বলেছি বুঝতে পেরেছেন? যদি আয়ু রেখার শুরু থেকে শুরুর দিকে ফাঁকা বেশি আর গোড়ার দিকে আয়ু রেখার যেটা মণিবন্ধের যে পাশে আসছে এই পাশে যদি এসে মণিবন্ধের সঙ্গে আয়ু রেখার সঙ্গে মিলিত হয়, এটা ডাবল আয়ু রেখা, এটা কিন্তু মার্শাল রেখা নয়। আর যখন এই আয়ু রেখার গোড়া থেকে চিকুন হতে হতে গোড়ার দিকে এসে ফাঁকা থাকবে, এটি কিন্তু মার্শাল রেখার হবে, অর্থাৎ মার্শাল রেখারই ফলাদেশ দিতে হবে। কিন্তু সমান্তরাল থাকলে যে যতটা শুভ ফল দেবে মার্শাল রেখার, এইবার গোড়ার অংশে ফাঁকা রয়েছে, তাহলে এই কি ফল দেবে? গোড়ার অংশে যে মার্শাল রেখা কি করেছে, শুক্রের ক্ষেত্রের ভিতরে সে গমন করেছে। এইবার শুক্রের ক্ষেত্রে যদি শুভ থাকে, সেই জাতক বা জাতিকা শুক্রের ক্ষেত্র যদি শুভ থাকে তাহলে শুভ ফল হবে মার্শাল রেখার, আর যদি অশুভ থাকে শুক্রের অশুভ গুণে বা অশুভত্বের দোষে মার্শাল রেখা কিন্তু দোষীভূত হবে। এ কিন্তু তখন দোষ খণ্ডাবে কতটা, তার থেকে বরং দোষীভূত হয়ে বসতে পারে বেশি। রাহু আর শুক্র যখন একসঙ্গে মিলিত হবে কোন জন্ম প্ল্যানেটে, বা রাহু আর শুক্র যখন একে অপরের উপর দৃষ্টি দেবে, সেই যে ফলটা দেবে সেই ফলটি হয়ে যাবে এই নিচের দিকে ফাঁকা যে মার্শাল রেখা, এই মার্শাল রেখা। তো বলেন রাহু শুক্র যদি একে অপরের দৃষ্টি দেয় বা এক ঘরে যুক্ত থাকে তাহলে কি ফল দেবে? শুক্র যেহেতু ভোগ বিলাসের কারক, সেক্ষেত্রে কাম, ক্রোধ, লোভ, মোহমাত, মাৎসর্য একটু বেড়েই যাবে স্যার। প্রাপ্তি ষড়রিপু, হ্যাঁ ষড়রিপুকে দমন করা কষ্ট হবে, তার ষড়রিপুকে দমন করা কষ্ট হবে। এই যেহেতু এটি কিন্তু মার্শাল রেখা, যেহেতু মার্শাল রেখা আয়ু রেখার দোষ ত্রুটি সে কিন্তু দূর করছে। দ্বিতীয় কথা হচ্ছে মার্শাল রেখা আকস্মিক অর্থ সম্পদও দিচ্ছে। একেবারে 100% সঠিক উত্তর দিয়েছেন তন্ময় বাগচি, যে অর্থের লোভে বা অর্থের মানে গরমে সে তার মধ্যে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এটা জাগ্রত হবে। তখন সে ওই বারবনিতায় যেতে পারে, বেশ্যা সংসর্গে যেতে পারে, লটারি জুয়া খেলতে পারে, মদ খেতে পারে, এগুলো খেয়ে খেয়ে তার জীবনকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, কারণ শুক্রের দিকে মিলে গেছে। আর যদি গোড়ার দিকে ফাঁকা থেকে আগার দিকে আসে, এটা ডাবল আয়ু রেখা, এটা কিন্তু অনেকটা থাকে, এটা কিন্তু বুঝতে হবে। তো ডবল আয়ু রেখা, এবার প্রথম আয়ু রেখায় হয়তো ছেদ করা আছে বা ক্রস তিল বিন্দু আছে, পরেরটায় কিন্তু তা নেই, বা একই সুতা নেই, এখানে হয়তো ক্রস আছে, এখানে ছেদ আছে, এখানে একটি জব আছে, আবার ধরুন এই ছেদ করা থাকলো, আবার এখানে হয়তো তিল চিহ্ন থাকলো, কিন্তু এই একই বরাবর দেখা যাচ্ছে যে আয়ু রেখার ডাবল যে আয়ু রেখা, ওইটার ছেদ আছে ধরুন এখানে। এবার এই আয়ু রেখা, প্রথম আয়ু রেখাটা ছেদ এখানে, আর এই আয়ু রেখাটা ছেদ আছে এখানে, তাহলে কি হবে বলেন? বা এই আয়ু রেখায় যে ক্রসটা এখানে আছে, আর এই পরের আয়ু রেখাটার ক্রস আছে এখানে, এমনকি এই তিলটা আছে, এই তিলটা এসে এখানে হয়েছে, তাহলে কি হবে স্যার? একটা অপরকে সাপিয়ে দিবে স্যার, রিপেয়ার দিবে স্যার। হ্যাঁ, একে অপরের পরিপূরক হবে, একজন আরেকজনকে সাপোর্ট দেবে। খুব সুন্দর উত্তর দিয়েছেন, যে একটি রেখা আরেকটি রেখাকে তার দোষ ত্রুটিকে মুক্ত করার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার, সেই সাপোর্টটা সে কিন্তু দেবে। এই আয়ু রেখা ভাঙা, এই সময় তার দুর্ঘটনা ঘটার কথা, কিন্তু এই রেখাটা এই জায়গায় ভাঙা নেই, এ কিন্তু ওই দুর্ঘটনা হয়তো ঘটলো, সে হয়তো পড়ে গেছে কোনো রকমে, সামান্য একটু আঘাত লেগে ফুলে উঠেছে বা একটু কেটে গেছে, ডাক্তারের কাছে যাওয়া লাগে। আর একই বরাবর যদি দুটি রেখাতেই ছেদ থাকে, তাহলে দেখা গেল মাথা ফাটাই নিয়েছে, ডাক্তারের কাছে গেছে, অথবা
ডাক্তারের কাছে যে আর ওখান থেকে বাড়ি ফিরে আসেনি, সে ওইখান থেকেই হয়তো তাকে সেই পরপারে বাড়ি দেওয়ার পথে নিয়ে যাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ বলুন। যখন একটা মানুষ মারা যাবে তখনই কি এই যে আয়ু রেখাটা এক মানে সম্পূর্ণভাবে স্টপ হয়ে যাবে? না, তা হবে কেন? আয়ু রেখা মানুষ মারা যেতে পারে। আয়ু রেখা মণিবন্ধ পর্যন্ত আছে 120 বছর, মণিবন্ধ পর্যন্ত আয়ু রেখা। ওই আপনারা সেই 16 তারিখের ক্লাসে চলে যাবেন, ওর আগের যে ক্লাস। তো আয়ু রেখা শুরু থেকে শেষ পর্যন্ত 120 বছর। আমরা যে বিংশোত্তরী দশা বিচার করি, বিংশোত্তরী দশা মানে 9টা গ্রহের 120 বছরকে বিংশোত্তরী বলা হয়, যার জন্য আয়ু রেখার বয়সও কিন্তু 120 বছর ধরা হবে। তো এইবার 120 বছর কয়জন লোক বাঁচে? 100 জনে একজন না, 1000-এ একজন, তাও না, লাখে একজন হতে পারে। যার জন্য আমরা ভারতীয় জ্যোতিষে, শান্তনু সরকার বুঝতে পারছেন তো? আপনি তো ভারতের লোক। তো ভারতীয় জ্যোতিষে বিশেষ করে ষড়দশার পরে আর বিচার করা হয় না, বা কোষ্ঠীতে 6 দশার পরে আর কিন্তু বিচার করা হচ্ছে না। কেন হচ্ছে না? যে ষড়দশার পরে যারা বাঁচবে সেটা ঈশ্বরের পরে ছেড়ে দেওয়া হলো, সে যদি বাঁচে তো বাঁচুক, না বাঁচলে না বাঁচুক, ওটা ঢলো। তো এইবার 6 দশায় কারো চলে আসতেছে হয়তো দেখা যাচ্ছে 60 বছর, কারো আসছে 80 বছর, কারো আসছে 65 বছর, কারো মানে 50 বছরও আসতে পারে। কারণ দেখুন, যদি রবির দশা হয় 6 বছর, এইবার চন্দ্রের দশা হয় 10 বছর, প্রথমে যদি শুরু হয়, মঙ্গলের দশা হয় 7 বছর, তো 3 দশাই তো চলে গেল 6 10 16, 16 আর 7 23 বছর, 3টে দশায় 23 বছর চলে গেল। এইবার যদি রাহু শুক্র বৃহস্পতির দশা পাই, শনির দশা পাই, তাহলে কি হবে? প্রথম 3টা যদি পাই, তো রাহুর 18 বছর পাচ্ছি, শনি 19 বছর, বৃহস্পতি 16 বছর, তাহলে এইবার 3টে দশায় কয় বছর হচ্ছে দেখেন? 300 এবং 48 আর 2 50 আর 3 53 বছর হয়ে যাচ্ছে। তো কোথায় হলো কত? 7 আর 6 13 আর 10 23, কোথায় 23 আর কোথায় 53? 3টি দশায় কখনো 53 বছর হচ্ছে, কখনো 23 বছর হচ্ছে। তাহলে মানুষ 6 দশায় হচ্ছে না? হচ্ছে তো নাকি? হচ্ছে? বলেন। প্রথম 3টি দশা, হ্যাঁ স্যার খুব গুজ্জ একটা উদাহরণ দিয়েছেন স্যার। বুঝলাম না। খুব গুপ্ত উদাহরণ দিয়েছেন স্যার। ও না, গুপ্ত উদাহরণ নয়, মানে ধরুন 6টা দশাই তো আমরা বিচার করতেছি, তো 6টি দশায় কখনো কখনো প্রথম 3 দশাই পেয়ে যাচ্ছে মানুষ 53 বছর আয়ু ভোগ করতেছে, বা দশা ভোগ করতেছে, আয়ু নয়, 53 বছর দশা ভোগ করছে। আবার যখন মানে ছোট দশা পড়ছে, রবি চন্দ্র মঙ্গল, তখন কিন্তু মাত্র 23 বছর পাচ্ছে। তো আয়ু রেখা যখন 120 বছর, তো 120 বছর কিন্তু মানুষ বাঁচছে না, হাজার লাখে একজন মানে বেঁচে থাকছে। তো এই যে একটি সময়, অর্থাৎ যে জায়গায় এসে আয়ু রেখা ত্রুটি শুরু হবে, সেই জায়গায় আসার পরে আর তার বিচারের প্রয়োজন নেই। সে যে সময় বাঁচবে বা যে কয়দিন বাঁচবে, ঈশ্বরের কৃপা বা মহান রাব্বুল আলামিনের কৃপার উপর তার আয়ুটা নির্ভর করবে। এখানে বড়াই করা থেকে বিরত থাকতে। আর সূক্ষ্ম আয়ু বিচার করতে আপনাদের সেই ওই অষ্টবর্গ, মহাষ্টবর্গ, এমনকি ওই যে আপনারা পাতাকি চক্র পড়েছেন, শিশুকালের দৃষ্টি বিচার, তারপরে কেতু পাতাকি, গুরু কুণ্ডলী, এইগুলো, এই কুণ্ডলীর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের আয়ুর হিসাব দেবে যে কত বছর বাঁচবে। আবার ওই খনার মতেও কিন্তু ওই নক্ষত্রের পলকে আয়ু 12 দিনই টাকি তুলে। তো এই হাতের আয়ু রেখা দেখে, তাহলে তো আমার আয়ু রেখা একেবারে মণিবন্ধের নিচেই চলে গেছে, তাহলে আমি 120 বছর না, 120 বছরের পরে আরো 1-2 বছর থাকলে মনে হয় বাঁচবো। দেখছেন? কিন্তু বাঁচবো না, কোনো ক্রমে বাঁচবো। আমি জানি যে ও পর্যন্ত যাওয়ার তো প্রশ্নই আসে না, আর অর্ধেকের 1 বছর 2 বছর বেশি যেতে পারে, তার বেশি না, তার বেশি কোনো ক্রমেই যাবে। অনেকের হাতেই কিন্তু আছে, বা অনেকেই কিন্তু মারা যাচ্ছেন, মারা গেলে আমরা কিন্তু দেখছি তাদের হাতে আয়ু রেখা আছে কিন্তু সে মারা গেছে। তো ওই যে বছরে মারা গেছে দেখবেন আয়ু রেখার উপরে
হয়তো এরকম কোনো ছেদ থাকবে, অথবা ক্রস থাকবে, অথবা তিল চিহ্ন থাকবে, অথবা এরকম জব চিহ্ন থাকবে, কোনো না কোনো চিহ্ন থাকবে। অথবা যদি আয়ু রেখায় এরকম চিহ্ন নাও থাকে, দেখা যাচ্ছে শনির ক্ষেত্র থেকে কোনো রেখা এসে দিছে আয়ু রেখাকে কেটে, বা রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এসে আয়ু রেখার ওই জায়গায় কেটে দিয়েছে, বা এই নিচের দিকে এসে এভাবে কেটে দিয়েছে, কোনো না কোনো রেখা তাকে ছেদ করেছে, বা স্বাস্থ্য রেখা যেখানে এসে মিলিত হয়েছে এই জায়গায় একটি জব চিহ্ন, ক্রস চিহ্ন বা তিল চিহ্ন হয়েছে, যার জন্য স্বাস্থ্যেও আঘাত এনে দেহকে নিয়ে চলে গেছে, যে এই দেহটা জরাজীর্ণ হয়ে গেছে, ওকে এবার পাল্টে গেল, একে দিয়ার কাজ হচ্ছে না। গতকালকে একটি কথা আমি বারবার করে আমার মনে আসছে, যে মানুষের 50 বছর পার হয়ে গেলে আর বেঁচে থাকা প্রয়োজন নেই, মানে বেঁচে থাকা উচিত না। মানে এমন একজন ব্যক্তিকে আমি 5 থেকে 6 বার ফোন দিয়েছি দিনের যে কোনো সময়, বিভিন্ন সময়, তো একটি বারও সে ফোনটা ব্যাক করেনি, অথচ করা উচিত, তানার করা উচিত, কিন্তু তানার বয়স ওইরকম মানে 60-এরও উপরে। কিন্তু উনি কি করেছেন, উনি বলছেন যে আমার খেয়াল নেই। তাহলে খেয়াল না থাকার জন্য যে অপূরণীয় ক্ষতি হয়েছে আমার, সেই ক্ষতিটা কিন্তু উনি ওনার জীবদ্দশায় উনি পুষিয়ে দিতে পারবেন না। এমনকি ওনারও যে ক্ষতি হয়নি তা না, মানে আমি রুষ্ট হয়েছি বিধায় ওনারও যে অপূরণীয় ক্ষতি হয়েছে, ওনার আর জীবনে কেউ এই ক্ষতিটার ফিল আপ করার মতো নেই, অর্থাৎ ওটা হয়েই গেছে, ওর আর কিছু করার নেই। তো এইবার বৃদ্ধ মানুষ, তার মনে নেই বা খেয়াল করতে পারেনি, তার ব্যাক করতে মনে নেই। আমি বিভিন্ন নাম্বার থেকেও বিভিন্ন ভাবে চেষ্টা করেছি, উনি নিজে কেটেও দিচ্ছেন, উনি দেখছেনও আমি ফোন দিয়েছি, কিন্তু উনি ব্যাক করেন। অর্থাৎ ওই সময় গিয়ে মানুষের, অর্থাৎ ষড়দশা পার হয়ে গেলে মানুষের যে বাকি সময়টা থাকে, সেই সময়টা আর ওই সৌর্য বীর্য ঐশ্বর্যের গর্ব থাকে না। যার জন্য আমরা কিন্তু বলি একটি রাজবংশ 100 বছর তাদের আধিপত্য বজায় রাখে, একটি মধ্যবিত্ত পরিবার তা হয়তো 50 বছর 40 বছর আধিপত্য বজায় রাখে, আর নিম্নবিত্ত পরিবারেরা হয়তো 10 বছর 15 বছর আধিপত্য বজায় রাখতে পারে। এটা কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন যে হ্যাঁ, এর বেশি কিন্তু নয়। 100 বছরের উপরে আপনি দেখেন, আজকে বিল গেটস কে দেখছেন আমাদের এখানে, যেমন শান্তনু সরকার, ডেনি সাহা, আলী আজম, বা ধরুন আপনার সুফল বিশ্বাস, তারপর শুভম বিশ্বাস, এই পরমা রয়, ইনরা কিন্তু দেখে যেতে পারবেন যে বিল গেটস বিশ্ববিখ্যাত ধনী, কিন্তু দেখবেন যে আপনাদের শেষ অন্তে, জীবনের শেষ অন্তে দেখবেন যে হয়তো ইনি সেই বিশ্ববিখ্যাত ধনী আর নেই, উনাকে টপকে অনেকে চলে গেছেন এবং উনি নিচের দিকে ধাবিত হয়েছে, এমনটি কিন্তু দেখা যাবে। কারণ রাজবংশ 100 বছর তার আধিপত্য বজায় রাখবে। এইবার হচ্ছে উনি উনার জীবনেই উনি বিশ্ববিখ্যাত ধনী হয়েছেন নিজেই, উনার বাবা ছিলেন না, উনি নিজেই হয়েছে। তাহলে উনি তো রাজবংশ না, উনি তো রাজার ছেলে নন, রাজার ছেলে তা কিন্তু না, উনি মধ্যবিত্ত ছেলে বা নিম্নবিত্ত ছেলে। তাহলে উনার আধিপত্য উনি কতদিন বজায় রাখবে? মধ্যবিত্ত বললাম তো 50 বছর প্লাস মাইনাস, নিম্নবিত্ত 25 বছর প্লাস মাইনাস। তো এইবার ধরুন আমরা ধরে নিই মধ্যবিত্ত, তো 50 বছর, 50 বছর হলে অলরেডি কিন্তু উনি 20-30 বছর পার করে ফেলেছেন, বিশ্ববিখ্যাত ধনীর তালিকায় উনি 20 বছর ধরে আছেন, কিন্তু 20 বছর বা 30 বছর ধরে। তো আর 20 বছর পরে তখন আমাদের এই যারা নতুন আছেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ, অবস্থানটা কি। আমরা হয়তো চিরনিদ্রায় শায়িত হব, আমরা হয়তো সেই পর্যন্ত পাবো না, কিন্তু আপনারা ঠিকই পাবেন। এভাবে আপনারা মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে, আর আমরা তো একটি জিনিস সর্বদা জানি, গীতার সারাংশ তো পড়েছি, যে আজ আমার যেটি আছে মানে কাল অপরে ছিল, ভবিষ্যতে অন্য কারো হয়ে যাবে, তুমি কিসের জন্য কাঁদছো, কি হারিয়েছো, এটি আমরা গীতার সারাংশ তো পড়েছি। অর্থাৎ কারো না কারো হাতে যাবেই, যার জন্য যে সিদ্ধিদাতা গণেশ, গণেশের আর এক নাম গণ দেবতা, এবং তার বাহন ইঁদুর। কেন ইঁদুর? ইঁদুর অপরের ধন কাটবে আর একজনের দিকে ঠেলে দেবে, বা একজনের জমিতে গর্ত করবে, মাটিটা আর এক জমিতে ঠেলে দেবে। এটা কিন্তু সাধারণ দেখবেন যে জমির পাশে যে আল দেওয়া থাকে, ওই আলই কাটে বেশি ইঁদুরে, মানে ইঁদুরে ধান কেটে
কেটে নিয়ে ওর ভিতর জমায়, সারা বছর খাবে বলে। এইবার খাবে বলে সে জমাচ্ছে, কিন্তু আলটা যখন কাটছে, কাটতে কাটতে ছিদ্র করে ওই পাশে বেরোয় যাচ্ছে, মাটিটা আর এক পাশে ঢেলে দিচ্ছে। তার মানে ওই লোকের আমার পাশের জমিওয়ালার মাটি কেটে আমার পাশে কিন্তু দিচ্ছে, আবার অনেক সময় আমার মাটি কেটে ওই পাশের জমিওয়ালাকে জমি উঁচু করে দিচ্ছে, দিচ্ছে না সে? অর্থাৎ সে কিন্তু একজনের পকেট কাটছে আর একজনের পকেট ভরছে। তো তার জন্য সিদ্ধিদাতা গণেশের বাহন কিন্তু ইঁদুর, সে গণশক্তির প্রতীক, সে একজনের পকেট কাটবে আর একজনের পকেট পূর্ণ করবে। তো গণেশকে পূজা দিতে গেলে ভেবে চিন্তে দিবেন যে আপনার নিজে থেকে দিবে না স্যার, গণেশ নিজে থেকে দিবে না স্যার। হ্যাঁ, যে নিজ পূজা থেকে কিছু দিলে দিবে না। গণেশ তুষ্ট হবে, তুষ্ট হয়ে কি আমার পাশে মাটি কেটে এনে দেবে, না আমার পাশ থেকে কেটে নিয়ে অপরের পাশে দিয়ে দেবে? এটা কিন্তু নির্ভর করবে আমাদের ভট্টাচার্য বাবুর মন্ত্রের উপর। কারণ মন্ত্রে যদি ভুল ত্রুটি হয়, সংকল্পে যদি ভুল ত্রুটি হয়, বা ধরেন পূজা যদি সেই রকম না হয়, বনদেবতা যদি তুষ্ট না হন, তখন কিন্তু ওই পকেট কেটে নিয়ে ঢেলে দিতে পারেন আরেকজনের ভিতরে। তো সেই রেখা, যেমন আমরা ভাগ্য রেখায় যাব, ভাগ্য রেখা থাকতেও ভাগ্য নিষ্ফল হতে পারে, তার ভাগ্য নাও থাকতে পারে। ভাগ্য রেখা আছে, এমন লোক ভিক্ষা করছে না, অনেক ভিক্ষুকের দেখবেন এত সুন্দর ভাগ্য রেখা রয়েছে, কিন্তু সে ভিক্ষা করে জীবন যাপন করছে। হতে পারে সে ভিক্ষুকদের মধ্যে ধনী হতে পারে, অনেক ভিক্ষুক কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে, 5টা 10টা বাড়ি আছে। এমনটি কিন্তু দেখা যায়। তো যদি তাই দেখা যায়, তাহলে এই আয়ুরেখা থাকতেও মারা যাবে, আবার আয়ুরেখা না থাকলেও কিন্তু মানুষ বাঁচতে পারে। শুধু রেখার উপর শতভাগ আয়ু নির্ণয় করা যাবে না, বুঝতে পেরেছেন? বা শুধু ভাগ্য রেখা থাকলে সে ভাগ্যবান বলা যাবে না, বা সৌভাগ্যবান বলা যাবে না, আর ভাগ্য রেখা নেই বলে ওর কিছু নেই তাও কিন্তু বলা যাবে না। তার 9টি গ্রহের ক্ষেত্র আমরা প্রথম ক্লাসে কিন্তু বলেছিলাম, প্রথম না দ্বিতীয় ক্লাসে, আমরা আগে পার্ট বাই পার্ট করে ফেলবো। কি পার্ট করব? যে হাতে প্রথম হচ্ছে 9টি গ্রহের ক্ষেত্র, কে শুভ কে অশুভ। আমরা একটি লোকের বিচার করার সময়, আমি প্রথম জীবনে যখন চেম্বার করতাম, তখন আমি খাতাতে আগে সর্বপ্রথম লিখতাম তার নাম, তারপরে পিতার নাম, তারপরে মাতার নাম। এই লেখার পরে তারপরে লিখতাম এখানে আমার খাতাতে, তাদের প্রেসক্রিপশনে নয়, আমি একটি মানে টালি খাতা ব্যবহার করতাম, এখনো করি, কিন্তু এখন আর খাতায় লেখা হয় না। তো তখন তারপরে লিখতাম রবি, তারপরে চন্দ্র, তারপরে বৃহস্পতি, তারপর শুক্র, এভাবে 9টি গ্রহ লিখে দিতাম। লিখে যাওয়ার পরে তার হাতটি ধরে বা প্ল্যানেটটি ধরে আগে লিখতাম যে রবি শুভ হলে শুভ মানে টিক দিতাম, বা শুভ লিখতাম, বা মধ্যম, আমি ওইখানে শুভ হলে এস লিখতাম, মধ্যম হলে এম লিখতাম, আর অশুভ হলে এ লিখতাম। এইভাবে কিন্তু লিখে দিতাম যে কোনো একটা। তো এইভাবে 9টি গ্রহ লিখে তারপরে আমরা হিসাব করতাম, আমি হিসাব করতাম, আমরা নয় আমি হিসাব করতাম যে এর কত পার্সেন্ট গ্রহ খারাপ আর কত পার্সেন্ট গ্রহ শুভ। সেই শুভ গ্রহগুলো ওনাকে কি কি দিচ্ছে আর অশুভ গ্রহগুলো ওনাকে কি কি দিচ্ছে, এটি কিন্তু আমি তখন বিচার করতাম। এই বিচার করার পরে, সাউন্ড আসে কার ওখানে, একটু মিউট করুন। তো এই বিচার বিশ্লেষণ করার পরে তারপর তার ফলাদেশ দেওয়া শুরু করতাম, যে দেখি ফলাদেশ কি দেওয়া যায়। তো আপনাদেরও আমি বলবো যে এক্ষেত্রে আপনারা এই প্রত্যেকটা 9টা গ্রহের ক্ষেত্র আগে কেমন, তার সঙ্গে চলে আসবেন মূল রেখাগুলো। মূল রেখাগুলো বলতে আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, তারপরে ভাগ্য রেখা, স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা, এইবার সলোমন রিং আছে কি নেই, তারপরে ধরুন শনি বন্ধনী আছে কি নেই, শুক্র বন্ধনী আছে কি নেই, বিবাহ রেখা আছে কি নেই, কেমন আছে, প্রভাব রেখা আছে কি নেই, মানে এভাবে থাকলে আমাদের কেমন আছে ভালো মন্দ। একটি হাত বিচার করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, শুধু একটু চৌকস বুদ্ধিমত্তা থাকার দরকার, আর কিছু নয়। আমরা যদি টেকনিক জানি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো। হাতের রেখার 50টা ক্লাসের প্রয়োজন হয় না, কখনোই প্রয়োজন হয় না, কিন্তু কৌশলটার জন্য ক্লাসের প্রয়োজন।
হাতের রেখা বই পড়েও কিন্তু হাতের রেখা শেখা যাবে, কিন্তু কৌশলটা কিন্তু বইতে দেওয়া থাকবে না। আপনি যে কৌশলটা বের করবেন এটা কিন্তু থাকবে, ওই মার্শাল রেখা থাকবে, কিন্তু এই যে প্রশ্নটি কে যেন করলেন যে 2 মাথা যদি সরু থাকে তাহলে কি হবে, আর তখনই আমি ওইটা নিয়েই আলোচনা করতে যাব, কলম তুলেছি সেই প্রশ্নটি করেছি। বা ধরুন 2 মাথা সমান থাকলে কি হবে এই প্রশ্নটি করেছেন, এমনটি কিন্তু কোনো বইতে লেখা থাকে। অর্থাৎ কৌশল জানার জন্য হচ্ছে একাডেমিক শিক্ষা বা এই একাডেমিতে আমাদের শেখার চেষ্টা। আর যদি সাধারণভাবে আমাদের শিখতে হয় তাহলে তো বাজারে বই আছে হাতের রেখার প্রস্তুত, একটা কিনলে একটু পড়লে মোটামুটি হাত দেখা যাবে। আর টিয়া পাখি থেকে যেহেতু অনেকের ভাগ্য বিচার করে, তো টিয়া পাখি ঠোঁট দিয়ে যে কাগজটি উঠাবে সেটা যা লেখা থাকবে তাতে ভাগ্য হবে। আবার অনেকে দেখা যাচ্ছে ওই অনেক কৌশল আছে, আপনারা ওই জ্যোতিষী অজানা রহস্য বইটা পড়লে বুঝতে পারবেন জ্যোতিষী কত প্রকার। ও জায়গায় সব জায়গা তুলে ধরা হয়নি, ধরলে হয়তো আমার বই এতদিন পুড়িয়ে দিত। তো যাই হোক, সবগুলো ওখানে আমি কিন্তু দেইনি, আরো পেটের ভিতর অনেক কিছু ছিল, কিন্তু একটু এড়িয়ে যাওয়া হয়েছে, মানে শাস্ত্রটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তো কত শ্রেণীর লোক হতে পারে দুনিয়ায়? 650-700 কোটি লোকের 750 কোটি ভাগ্য। সব যে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন স্যার। ওই যে হৃদয় রেখার ব্যাপারে যেটা আলাপ করছিলেন, যে একটা রেখা কোন জায়গা থেকে শুরু হবে এটা আমরা জানলাম, যদি 2 পাশ টুরাল সমান্তরাল থাকে সেটাও জানলাম, কিন্তু যদি স্যার শাখা রেখাগুলো ঊর্ধ্বগামী না হয়ে অধোগামী থাকে, আমি বুঝতে পারতেছি রেখাটা উঠছে আমার ধরেন বুধের ক্ষেত্র থেকে, কিন্তু তার শাখা রেখাগুলো অধোগামী, উপর দিকে না, সেই ক্ষেত্রে কি হবে স্যার? ওই যে আমি বললাম যে এই যে যদি নিম্নগামী হয়ে মঙ্গলের দিকে আসে, নিজের ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। যদি এদিকে যে কেতুর ক্ষেত্রে যায় তাহলে গুপ্ত শত্রুরা আমার জীবনে উত্তরাধিকার ধন সম্পদ সম্পত্তির উপর আঘাত আনতে পারে। তো এইরকম ক্ষেত্র থেকে এটা স্যার উপরের ক্ষেত্র দুই পাশেই আছে, ঊর্ধ্বগামী উপরের ক্ষেত্র আছে, ঊর্ধ্বগামী 2 পাশেই আছে। এই হ্যাঁ হ্যাঁ এই ঊর্ধ্বগামী। এইরকম প্রশ্ন আপনাদের প্রত্যেকটা ক্লাসে করতে হবে। হাতের রেখার 10টা ক্লাস হলে আপনারা হাত দেখতে পারবেন, আশা রাখি। এর বেশি লাগবে না। তো আগে মনে হয় 3টা হয়েছে, আজকেরটা 4টা, 6টা ক্লাস হলে হাত দেখতে পারবেন এবং সঠিকভাবে দেখতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানে ওই যুগ যুগ ধরে পড়া লাগবে না, আমরা ওই রেখে দিয়ে বা তুন্ডুলে রেখে দিয়ে একটু একটু করে বের করে দিব না। আমাদের এমন ইচ্ছা নেই যে আমরা পাহাড়ি জঙ্গলে গেছি বা পাহাড়ি কোনো মন্দির দর্শনে গেছি, ওখানে লাখো লাখো হনুমান আছে, হনুমানের জন্য বাদাম কিনে নিয়ে গেছি, তো বাদাম নিছি 5 কেজি, এইবার 5 কেজি সমস্ত হনুমানকে দিতে হবে, অর্থাৎ একটু একটু করে 1টা 2টো করে বের করতে হবে আর দিতে হবে, এমনটি নয়। আমাদের যা আছে আমরা একবারে দিয়ে বসে থাকতে চাই। এক জায়গায় জমা দিলাম, যে মন্দির কমিটির কাছে দিলাম যে আমি 5 কেজি বাদাম নিয়ে আসছি, তুমি তোমার হনুমানকে বিলি করে দাও। আমাদের ভিতরে এই সন্দেহ নেই যে 5 কেজি বাদাম মন্দির কমিটিকে দিলে 1 কেজি সে বাড়ি নিয়ে যাবে আর 4 কেজি হনুমানকে দেবে, আর আমি নিজ হাতে দিলে হনুমানকে সবাইকে দিতে পারবো, যার জন্য প্রত্যেককে 2টো 2টো করে দিয়ে যায়। প্রত্যেকটা হনুমান যে আসবে তাকে দিবে। আরে কেউ তো জঙ্গলের ভিতর থেকে যেতে পারে, বা আরেকজন খাবার দিচ্ছে তার কাছেও তো যেতে পারে। তো মন্দির কমিটির লোককে বিশ্বাস করলে সমস্যা কোথায়, বা সেখানকার কেয়ারটেকারকে বিশ্বাস করলে সমস্যা কোথায়? অর্থাৎ এভাবেই আপনাদের প্রশ্ন করতে হবে যে হৃদয় রেখার উপরে যদি রেখা এই ঊর্ধ্বগামী হয়ে বাইরের দিকে অর্থাৎ কনিষ্ঠার বাইরের দিকে যায়, তখন কিন্তু সে বিবাহ রেখাকে ছেদ করবে। তো বিবাহ রেখাকে ছেদ করে কিন্তু বিবাহের কোনো না কোনো বিপর্যয় ঘটাবে। আর যখন এই দিকে যাবে তখন কিন্তু সে রবি রেখাকে ছেদ করবে বা রবি রেখায় গিয়ে টাচ করবে বা রবির ক্ষেত্রে যাবে, তখন সে সুনাম যশ বাড়াবে তার বুদ্ধিমত্তা কৌশলের দ্বারা। কিন্তু এখানে কিন্তু রবির দিকে গেলে কিন্তু নিশ্চিত শুভ ফল দেবে, কিন্তু বুধের দিকে যে বিবাহ রেখাকে কেটে দিলে এটি কিন্তু শুভ ফল দেবে না, বরং দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে, দাম্পত্য জীবনে লাঠালাঠি মারামারি মামলা মোকদ্দমা এগুলো ঘটাবে। কারণ বিবাহ রেখা দেখুন দেখুন হ্যাঁ ওই রেখা কোন দিক গেলে বউ নাক ভাঙ্গে যায় সেটা বলেন তো। ও আচ্ছা, এই বিবাহ রেখা কারণ ঘুরে যদি হৃদয় রেখায় মিলিত হয় তাহলে কিন্তু অকাল বৈধব্য দশা বা অকালে স্ত্রী হারানো এগুলো বা অকালে স্বামী হারানো এগুলো কিন্তু ঘটে।
কেটে ও বেরিয়ে স্যার, গেলে তো নিশ্চিত আমি তো বলছিলাম সামান্য আঘাত, আপনি তো এখন মার দিয়ে ফেলাইলেন। হ্যাঁ, আঘাত দিয়ে 4টে ভাঙ্গা খায়, কিন্তু যে এই বিবাহ রেখা যদি বেঁকে গিয়ে এই স্বাস্থ্য রেখার সঙ্গে যদি মিলিত হয়, তাহলে ওই বউ হয়তো আঘাত খেয়ে নাকে 4টে ভাঙ্গা খায়। আমাদের প্রেসিডেন্ট স্যার যেটা জানতে চেয়েছে, সেটা হয়তো স্বামীর হাতের আঘাতও খেতে পারে, আবার রাস্তায়ও আঘাত খেতে পারে, বা বাইরের লোকে খেতে পারে, বা স্বামীর হাতে খায় না, স্বামী বউর হাতে খায়, এরকমও ও রেখা আছে। স্বামী, ও এরকম রেখাও আছে। হ্যাঁ, সেটাও কিন্তু এই ধরনের রেখা হবে। অর্থাৎ এই রেখাটি কিন্তু শুভ নাও দিতে পারে। এই পাশের যে ঊর্ধ্বগামী রেখাটি, এটি কিন্তু শুভ নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, অশুভ হওয়ার সম্ভাবনা বেশি। আর এই দিকে যেটা যাবে রবির ক্ষেত্রে, এটি কিন্তু নিশ্চিত শুভ দেবে, এটি অশুভ দেবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কে যেন প্রশ্ন করেছিলেন? স্যার আমি স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি বুঝতে পেরেছেন? স্যার বাম দিকের রেখাটা যদি ওই হৃদয় রেখাকে বিবাহ রেখাকে ক্রস না করে, শুধু রেখাই মানে উদিত হয়, এখানে তো বিবাহ রেখাকে করুক আর না করুক, বুধের ক্ষেত্রে তো যাবেই, বা বিবাহ রেখা ওখানে তার থাকবেই। জায়গাটা যেহেতু সবে মাত্র মানে 1.5 ইঞ্চি মাত্র, তো এর ভিতর রেখাটি যদি 2 সুতোও হয়, তাও বুধের ক্ষেত্রে যাবে। তো বুধের ক্ষেত্রে বহির্গামী যাবে, এটা বুধের অশুভত্ব দিলেও দেবে, বিশেষ করে বুদ্ধি বৈকল্যতা দেবে, বা ধরুন আপনার এমন কোন সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে, মানে কোনো না কোনো দিকে কিন্তু এটি অশুভ ফল দেবে, এটি কিন্তু শুভ দেবে না, কারণ ওটা হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়ে বুধের ক্ষেত্রে গেছে। যাই হোক, আমার সময় কিন্তু আর নেই, পরবর্তী ক্লাসে বাকিটুকু। সময় নাই বলা যাবে না, আপনার সময় আছে। ও সময় আছে, এখন বলবেন যে প্রেসিডেন্ট সাহেব ক্লাস নেবে, আমি বেরোয় যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, না আমার সময় আর নেই, মানে এই ক্লাসের জন্য আমার আর সময় নেই। আমার সময় নাই, আমি বিজি, এ কথা বলা যাবে না, এ কথা কেউই বলবে না। আমি বিজি বলিনি, আমি বিজি বলি নাই, সময় নাই, এ কথা বলা যাবে না। আমার সময় আছে, আমার আর সময় নেই, অন্য কাজে আছে, আমি অন্য কাজে যাচ্ছি। না না, এখন আপনাদের পরবর্তী স্যার আছেন, পরবর্তী স্যার এই ক্লাস নেবেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় সভাপতি, এবং এই বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির ও কিন্তু উনি সভাপতি। অর্থাৎ এই প্রেসিডেন্ট স্যার এখন ক্লাস নেবেন, এই ক্লাস আপনারা এখন করবেন, এরপরে আবার আমাদের সনাতন জ্যোতিষ নিয়ে ঘোষ স্যার ক্লাস নেবেন, সেই ক্লাসে আপনারা যোগদান করবেন। অর্থাৎ এই ক্লাস নেওয়ার জন্য আমার যে নির্ধারিত সময় ছিল, সেই সময়টা শেষ, তাই বলেছি। আমার সময় নেই তার জন্য চলে যাচ্ছি তা কিন্তু নয়। অর্থাৎ আমার টাইম 11টা পর্যন্ত ছিল, এখন 11টা থেকে এখন প্রেসিডেন্ট স্যার ক্লাস নেবে, এই জন্য আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ স্যার, আমি খুব নমস্কার, আমি খুব অসুস্থ আছি, ক্লাসে থাকতে পারতেছি না আজকে। আচ্ছা আচ্ছা, আপনার মুখও ফোলা ফোলা লাগছে, কি অসুস্থতা আপনার? আমি ওই অসুস্থ অফিসের ভিতর পড়ে গেছিলাম, সেখান থেকে এসে আজ কয়দিন বাড়িতেই আছি, ছুটি নিয়েছি, এখন ডাক্তারের কাছে যাবো আজকে, এই জন্য আমি আজকে আর করতে পারতেছি। আঘাতটা কোথায় গেছে পড়ে দেই? আঘাত খুব মারাত্মক আকারে হয়নি, কারণ আমি সাইডে ঠ্যাক দিয়ে সেভ করতে চেষ্টা করেছিলাম, সেভ হয়েছি মোটামুটি, খুব মারাত্মক আঘাত হয়নি, তবে মাথা ঘুরায়, চোখ মেলাতে পারি না, একটা সমস্যা ছিল, শুয়ে বললে উঠতে পারতেছিলাম না, খুব কষ্টের অবস্থায় আর কি আসছে আমি বাড়িতে। আচ্ছা, সবাই একটু প্রার্থনা করবেন আজকে বিশ্বকর্মা পূজার দিনে যেন আমাদের ভট্টাচার্য বাবু, যিনি পণ্ডিত, নিঃসন্দেহে পণ্ডিত মানুষ, এবং অনেক পূজা অর্চনাও করেন, অনেককে বিশেষ পরামর্শ দেন এবং কর্মও করেন, উনি অনেকগুলো কাজ করেন মানব কল্যাণে, অর্থাৎ উনার কল্যাণ হোক, সেজন্য আমরা একটু সবাই যার যার জায়গা থেকে প্রার্থনা করি। আমাদের জওহরলাল শাস্ত্রী, উনিও ডেঙ্গুতে আক্রান্ত, ওনার জন্য কল্যাণ হোক। হ্যাঁ, সবার জন্য, যারা আমাদের এই সংগঠন সংশ্লিষ্ট বা একাডেমি সংশ্লিষ্ট যারা আছেন, সবাই সুস্থ হন, এই প্রত্যাশা আমাদের থাকবে, এবং দ্রুত ভালো ডাক্তার দেখান, কারণ যেহেতু পড়ে গেছেন, তাহলে এটা নিউরো প্রবলেম বা নার্ভের কোনো প্রবলেম এটা হতে পারে, অর্থাৎ এই বিষয়ক কোনো ডাক্তার আপনাকে দেখাতে হবে। যদি বাগেরহাটে না পান, খুলনায় যদি দেখাতে চান, তাহলে খুলনায় ধরেন হালিম সর্দার, উনি দেখেন নিউরোলজিস্ট,
বা রুহুল আমিন সাহেব দেখেন, আমি প্রয়োজনে সিরিয়ালের ব্যবস্থা করে দেবো, আপনি চলে আসতে পারেন। তো ঠিক আছে প্রেসিডেন্ট স্যার, আমি সমাপ্ত করছি। সবাইকে শুভ নমস্কার, আপনারা ভালো থাকুন। ভালো থাকবেন স্যার। তাইলে আপনি রেস্ট নেন, ঠিক আছে? আপনি আগে ডাক্তার দেখান, আপনি ভালো থাকেন। আচ্ছা সবাই।